আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। আজ বুধবার 13ই নভেম্বর 2024। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেমিনার অন কম্প্রিহেন্সিভ ট্রেনিং অন প্রাইমাভেরা P6 অ্যাডভান্সড প্রজেক্ট প্ল্যানিং স্কেজুলিং অ্যান্ড কন্ট্রোল। আমি আব্দুল মুকিত অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি এবং লেকচারার হিসেবে কর্মরত আছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এ। আমাদের এই ট্রেনিং কোর্সে কোঅর্ডিনেটর হিসেবে আছেন আখলাকুজ্জামান মোড়ল ভাইয়াকে সবার সামনে পরিচয় দেওয়ার জন্য কল করছি। ভাইয়া প্লিজ সবার সামনে একটু আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আখলাকুজ্জামান মোড়ল, এই কোর্সের কোঅর্ডিনেটর হিসেবে আছি। যে কোনো সমস্যায় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। ধন্যবাদ। থ্যাংক ইউ আখলাকুজ্জামান মোড়ল ভাইয়াকে। আমরা এই সেমিনারের শুরুতেই অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এইম সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই, কিছুটা সময় নিতে চাই। অ্যাডভান্সড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এইম এই কোম্পানিটা 2024-এই ফর্ম করেছে এবং আমরা চাচ্ছি যে স্ট্রাকচারাল আর্কিটেকচারাল সহ অন্যান্য একটা আমাদের যে কনস্ট্রাকশন প্রজেক্টের একটা কমপ্লিট প্যাকেজ নিয়ে আমরা সবার সামনে আসতে চাই বা আসছি। এবং আমাদের যে সার্ভিসগুলো আমরা প্রোভাইড করে থাকি সেই সার্ভিসগুলো যদি বলি, আমরা হচ্ছে আর্কিটেকচারাল সলিউশন, স্ট্রাকচারাল সলিউশন, জিওটেকনিক্যাল সলিউশন, MEP, প্রজেক্ট ম্যানেজমেন্ট এগুলো নিয়ে কাজ করি। তাছাড়া আমাদের আরো একটা স্পেশাল ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, যেটার থ্রুতে আমরা হচ্ছে বিভিন্ন ট্রেনিং ওয়ার্কশপ অর্গানাইজ করে থাকি। তাছাড়া আমাদের ইন্টার্নশিপেরও পার্ট আছে, যেখানে আমাদের কিছু সদ্য গ্রাজুয়েট ইন্টার্ন করে থাকেন। তাছাড়া আমাদের আরো কিছু সার্ভিসেস আছে যেগুলো হচ্ছে রিসার্চ এন্ড কোলাবোরেশন। তাছাড়া আমরা হচ্ছে স্ট্রাকচারাল সলিউশনের পরে ঢাকায় যদি হয় তাহলে রাজুকের অ্যাপ্রুভালের যে ব্যাপারটা থাকে সেটাও আমরা দেখছি। তাছাড়া আমাদের বিভিন্ন রেট্রোফিটিং এন্ড আদার্স বিভিন্ন প্রজেক্টে যে কনস্ট্রাকশন কেমিক্যালস গুলো লাগে সেটার ব্যাপারেও আমরা সার্ভিস দিয়ে থাকি। এই পর্যায়ে আমি এইমে যারা রিসোর্স পার্সোনাল আছেন তাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন ওয়ামিয়া রাইসা খান এস ইঞ্চ। এইমের টিম লিডার হিসেবে আছেন ডক্টর ইফতেখার আনাম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। জিওটেকনিক্যাল স্পেশালিস্ট হিসেবে আছেন এমতাজুল হক স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। আহ এইমের লিড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আছেন মোহাম্মদ নাজমুল আলম স্যার, S ইঞ্চ P ইঞ্চ। তিনি সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত আছেন ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং UAP। তাছাড়া আমাদের প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদুজ্জামান, উনি PMP। এবং আমাদের এইমের জেনারেল ম্যানেজার হিসেবে আছেন ইঞ্জিনিয়ার সোহানা হায়দার। আমাদের যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম হয় সেখানে আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে কিছু ট্রেনিং এখানে লিস্ট করা আছে। আমরা এগুলো ধাপে ধাপে আস্তে আস্তে নিয়ে আসবো আপনাদের সবার সামনে। এই মুহূর্তে আমাদের এইমের পক্ষ থেকে একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে অলরেডি, কম্প্রিহেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম, যেটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, যেটা হচ্ছে পারফরমেন্স বেসড সাইজমিক ডিজাইন অফ স্ট্রাকচার। এটার অলরেডি একটা সেশন হয়ে গিয়েছে এবং আগামীকালকে সেকেন্ড সেশন হবে। এইভাবে টোটাল 10টা সেশন হবে, যেটা 20 আওয়ার্স এর একটা কম্প্রিহেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম। এছাড়া আমাদের আরো বিভিন্ন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারেও এই ধরনের কিছু ট্রেনিং হবে, ধাপে ধাপে আসবে। আমরা যদি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা দেখি, এখানে আমরা পাইল এন্ড পাইল কেপ ডিজাইন, তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের ফাউন্ডেশন, শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন, স্পেশালি পাইলড রেফট, এই ধরনের ডিজাইন আমরা করে থাকি। এই ধরনের কাজগুলো আমরা ট্রেনিং এর থ্রুতে সবাইকে জানাতে চাই। প্রজেক্ট ম্যানেজমেন্টের পার্টে আমাদের একটা কম্প্রিহেন্সিভ ট্রেনিং অন প্রাইমাভেরা P6 হতে যাচ্ছে, যেটার ইন্ট্রোডাক্টরি সেশন হিসেবে আমরা এই সেমিনারটা অর্গানাইজ করছি এইমের পক্ষ থেকে, যে সেশনটাতে আপনারা অলরেডি জয়েন করেছেন। এবং ধাপে ধাপে আমাদের আরো কিছু ট্রেনিং সেশন আসবে। প্রফেশনাল ডেভেলপমেন্ট, স্পেশালি P ইঞ্চ রেজিস্ট্রেশনের ব্যাপারে
আমাদের একটা ট্রেনিং এর কথা চলছে, কিছুদিনের মধ্যেই এটা লঞ্চ হবে। পিএইচ রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, এটার পাথওয়ে এবং কিভাবে কি করতে হবে সবকিছু ডিটেল থাকবে। তাছাড়া বিল্ডিং সার্ভিসেস নিয়ে, প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এন্ড ফায়ার সেফটি নিয়েও আমাদের ট্রেনিং হবে ইনশাল্লাহ। তো আমাদের এইবার কোর্সে চলে আসি, যদি আমাদের এই কোর্সে যেটা কম্প্রিহেন্সিভ ট্রেনিং অন প্রাইমাভেরা P6, এই কোর্সে কোর্স অ্যাডভাইজার হিসেবে আছেন শহীদ রেজা স্যার। শহীদ রেজা স্যারের পরিচয় যদি আমি দিতে চাই, স্যার একদিকে পিএনপি, অন্যদিকে স্যার হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশনের ফাউন্ডিং মেম্বার, এবং স্যার হচ্ছেন পিএমআই এর একজন অথরাইজড ইনস্ট্রাক্টর। তাছাড়া উনি ফাউন্ডার ডে স্প্রিং লিমিটেড, এবং উনি গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টেও কাজ করেন। উনি এখন আহ, বাংলাদেশ গভর্নমেন্টের একটা প্রজেক্টে যুক্ত আছেন। তাছাড়া আহ, তিনি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এ শিক্ষক হিসেবেও একটা কোর্স নিয়ে থাকেন প্রজেক্ট প্ল্যানিং এর উপরে ফোর্থ ইয়ার স্টুডেন্টদেরকে। শহীদ রাজা স্যারকে বলবো কাইন্ডলি একটু ইন্ট্রোডিউস করার জন্য নিজেকে, প্লিজ স্যার। থ্যাংক ইউ আব্দুল মুকিত। আনফরচুনেটলি আমার বাসা হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, এই জন্য আমাকে অন্ধকার থেকে কথা বলতে হচ্ছে আর কি। সো আমি জাস্ট 1-2 মিনিট কথা বলবো। আমরা যখন কোর্সটা ডিজাইন করেছি, তো তখন আসলে আমি এবং আমাদের যে ইনস্ট্রাক্টর ক্লাস নেবেন মারুফ, আমরা একসাথে বসেছিলাম, আরো কয়েকজন বসে আমরা কোর্সটা ডিজাইন করেছি। তো আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমি অনেক দিন ধরে কাজ করছি। হুম প্রায় মানে 2010 থেকে কাজ করছি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে। আর বাংলাদেশে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট তাদের পার্টনার হিসেবে বাংলাদেশে প্রথম আমরা কাজ করছি 2012 সাল থেকে। So, আমরা অলমোস্ট 15 ইয়ার্স ধরে কাজ করছি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে। তো আমি 2019 সালে চেন্নাইতে গিয়েছিলাম। তো আমি আসলে সিভিলের মানুষ না, কিন্তু চেন্নাইতে গিয়ে আমি যখন ওদের ফ্লাইওভার দেখছিলাম, তারপর বিভিন্ন বিল্ডিং দেখছিলাম, তখন আমার নিজের কাছে মনে হয়েছে যে আমাদের কনস্ট্রাকশন অনেক বেটার। মানে এমনি দেখে মনে হচ্ছিল আর কি। হ্যাঁ, আমাদের সিভিলের কাজ অনেক বেটার দেন চেন্নাই, এটা আমার কাছে মনে হচ্ছিল আর কি। তো আসলে আমার কাছে মনে হয় আমরা এখানে কনস্ট্রাকশনে কিন্তু আমরা খুব ভালো, মানে আমাদের কাজের মান। কিন্তু আমরা যেটাতে আসলে প্রবলেম ফেস করি, আমাদের প্রজেক্টের দেখা যায় টাইম ঠিক থাকে না, তারপর প্রজেক্টের বাজেট ঠিক থাকে না, রিসোর্স ম্যানেজমেন্ট ঠিক থাকে না। প্রজেক্টটা যেটা যেটা 1 বছরে শেষ হওয়ার কথা, সেটা দেখা যায় 1.5 বছর, 2 বছর, ইভেন 3 বছর লাগছে। এবং আমি এখন একটা গভর্নমেন্ট প্রজেক্টে আছি, আমার অফিস আগারগাতে। তো সেখানে 2টা প্রজেক্ট পাশাপাশি চলতেছে। হ্যাঁ, একটা হচ্ছে আইডিবি নিজস্ব একটা ভবন তৈরি হচ্ছে, আইডিবি বিসিইউ যেটা, সেটার। তো সেই ভবনটা তৈরি করতেছে একটা চাইনিজ কোম্পানি। আর পাশেই এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর আরেকটা বিল্ডিং তৈরি হচ্ছে, যেটা করতেছে একটা লোকাল কোম্পানি। সেটা এমন হিজিবিজি, হ্যাঁ, যেটা আসলে আমাদের লোকাল আমরা সাইটগুলোতে দেখি। হুম মানে কোনো ম্যানেজমেন্ট নাই, কোনো কিছু নাই, কোনো আর্ট তো দেখা যাচ্ছে না, ওটা মনে হয় যে কালার আমরা ছড়িয়ে দিয়েছি। সো আমার কাছে মনে হয় যে আসলে চাইনিজ ওরা যেভাবে প্ল্যান করছে, সেইভাবে আমরা আসলে করতে পারছি না, কাজগুলোকে বুঝিয়ে করতে পারতেছি না, এটাকে আমরা আর্ট মনে করে করতে পারছি না। হ্যাঁ, অনেক অগোছালো ভাবে করছি। আর আমরা প্রজেক্টে যে স্ট্রাগল করি, স্পেশালি শিডিউলিং কখনোই মেনটেন করতে পারি না আমরা। হ্যাঁ, টাইম মেনটেন হয় না। তো আমরা আসলে যে কোর্সটা ডিজাইন করেছে এইম, তো সেই কোর্সটা আমি বলবো যে আসলে যদি আমরা এখন আসলে সফটওয়্যারের কোনো বিকল্প নাই, আমরা যদি সফটওয়্যার ইউজ না করি তাহলে আমরা পিছিয়ে পড়বো, এবং প্রজেক্টের শিডিউলিং করা, প্ল্যানিং করা, কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট হবে। এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে আসলে আমরা 3টা জিনিস খুবই বেসিক বলি, যেটাকে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট বলি আয়রন ট্রায়াঙ্গেল, যে প্রজেক্টের স্কোপ, স্কেডিউল এবং হচ্ছে বাজেটিং। খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা যে সফটওয়্যারটা নিয়ে এখানে পড়ানো হবে প্রিমাভেরা, সেই প্রিমাভেরা হচ্ছে এই 3টা জিনিস নিয়ে কিন্তু কাজ করবে। হ্যাঁ, একদম প্রজেক্টের স্কোপ নিয়ে ডাব্লিউবিএস, তারপরে প্রজেক্টে আমরা কিভাবে শিডিউলিং করব, প্ল্যানিং করব, কিভাবে শিডিউলটাকে বেসলাইন করব, এবং সেই বেসলাইনটার উপর ফলো করে আমরা কিভাবে কাজ করতে থাকবো, এবং বাজেটিং, রিসোর্স প্ল্যানিং, রিসোর্স ম্যানেজমেন্ট সবকিছু আমরা এখান থেকে শিখবো। আর এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস দেখি প্রজেক্টে, আমরা দেখি কি শুরুর দিকে মানে এমনি যখন আমরা আসলে টেন্ডার সাবমিট করি, তখনই কিন্তু একটা ওয়ার্ক প্ল্যান দিতে হয়, যেটা দেখা যায় বেশিরভাগ কন্ট্রাক্টর, ছোট কন্ট্রাক্টর হোক বড় কন্ট্রাক্টর হোক, সবে আসলে দেয় হচ্ছে ধরেন মাইক্রোসফট প্রজেক্টে। সরি, আমার আবার ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ, সো আমরা আসলে প্রিমাভেরা থেকে সবকিছু আমরা কিন্তু শিখতে পারবো। হ্যাঁ, আর এখানে যেভাবে কোর্সটা ডিজাইন করা হয়েছে, সেটা হচ্ছে যে এখানে শুধু কিন্তু নর্মাল ফিচার গুলো নেই, এর সাথে আমরা একটা অ্যাডভান্স কিছু ফিচার অ্যাড করা হয়েছে। যেমন প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট ইউজ করি। হ্যাঁ, প্রজেক্টের অ্যাকচুয়াল এবং প্ল্যান্ড প্রোগ্রেস কি হচ্ছে তার রিয়েল টাইম পিকচারটা দেখার জন্য, ইন টার্মস অফ শিডিউল, ইন টার্মস অফ কস্ট। তো সেই আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট নিয়েও কিন্তু এখানে শেখানো হবে। এবং স্পেশালি আমরা শুধু প্রিমাভেরা কিন্তু এখান থেকে শিখবো না, যেটা আসলে ম্যানেজমেন্ট
স্টুডেন্ট দেখতে চায় ড্যাশবোর্ড দেখতে চায় যে আসলে আমাদের প্রজেক্টে এখন কি স্ট্যাটাস, হ্যাঁ, রিয়েল টাইম দেখতে চায় তারা। সেই ড্যাশবোর্ডের জন্য এখানে আমরা ডাটাগুলোকে নিয়ে আমরা এক্সেলে ড্যাশবোর্ড ডেভেলপ করে দেখানো হবে। ইভেন পাওয়ার বিআই, যেটা আসলে ডেটা অ্যানালিসিস জন্য খুব বেশি ইউজ হয়, সেটাও কিন্তু আমরা এখানে দেখানো হবে। সো আমরা কিন্তু অনেকগুলো অ্যাডভান্স ফিচারও এই কোর্স থেকে আমরা শিখতে পারবো। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের রিপোর্টিংটা খুবই গুরুত্বপূর্ণ। রিপোর্টিং, তো সেই রিপোর্টিংটাকে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা একটা ভাষা ইউজ করি, সেটাকে বলা হয় ওয়াটারমেলন রিপোর্টিং। ওয়াটারমেলন মানে তরমুজ, তরমুজ টাইপ রিপোর্টিং। তার মানে হচ্ছে যে তরমুজে যেমন বাইরের দিকে গ্রিন থাকে আর ভিতরে রেড থাকে, আমরা ম্যানেজমেন্টকে খুশি করার জন্য মানে যেটা ঘটেনি, হ্যাঁ, অনেক ফুলিয়ে ফাঁপিয়ে আমরা রিপোর্ট দেখাই, কিন্তু ভিতরে আসলে রেড সিগন্যাল, তা মানে প্রজেক্ট আমরা পিছিয়ে আছি বা খারাপ করছি। তো যদি আমরা কোনো এই ধরনের সফটওয়্যার ইউজ করি, তাহলে কি হবে, আমরা কিন্তু রিয়েল যে রিপোর্টটা সেটি কিন্তু ম্যানেজমেন্টকে প্লেস করতে পারবো এবং বেস অন রিয়েল ডাটা। সো যেটা আমার মনে হয় মানে যে কোনো অর্গানাইজেশনের জন্য খুবই হ্যান্ডি হবে যদি আমি এটা এই সাপোর্টটা দিতে পারি। আর আসলে গ্লোবালি দুইটা প্রজেক্ট ম্যানেজমেন্টের সফটওয়্যার ইউজ হয়, একটা হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট, একটা হচ্ছে ওরাকলের প্রিমাভেরা। এবং ওরাকল প্রিমাভেরা মানে মাইক্রোসফট প্রজেক্টের যদি কম্পেয়ার করি, তাহলে আসলে কনস্ট্রাকশনে অনেক বেশি ইউজ হয় হচ্ছে প্রিমাভেরা, প্রিমাভেরা P6। তো প্রিমাভেরা শিখলে আমার মনে হয় আমরা, এবং এটা এরকম না, প্রিমাভেরাটা এরকম না যে আমরা যেমন ইঞ্জিনিয়ারিং আমরা অনেক ডিফিকাল্ট টপিকস পড়ি, ডিফিকাল্ট সাবজেক্ট পড়ি, হ্যাঁ, ডিফিকাল্ট ম্যাথস করি। প্রিমাভেরা কিন্তু শেখাটা এত কোনো কঠিন কিছু না, হ্যাঁ, খুবই সহজ, কিন্তু খুবই একটা ইফেক্টিভ টুল। এবং এই সফটওয়্যারটা যদি একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার, এবং 30 বছর ধরে প্রায় মোর দ্যান 30 ইয়ার্স গ্লোবাল মার্কেটে কিন্তু ওরাকলের প্রিমাভেরা P6 লিড করছে, স্পেশালি সিভিল এবং কনস্ট্রাকশন ফিল্ডে। সো এটার অপরচুনিটি শুধু কিন্তু দেশে না, হ্যাঁ, দেশের বাইরেও কিন্তু এর অনেক অপরচুনিটি আছে। প্রায় সব ধরনের বড় প্রজেক্টে শিডিউলার নামে একটা রোল থাকে, প্রজেক্ট শিডিউলার। তো এই প্রজেক্ট শিডিউলার কিন্তু বড় বড় প্রজেক্টে ইভেন 2-3 জন করে থাকে, গ্রুপ অফ পিপুল থাকে। তো এটা যদি আমরা শিখতে পারি, যেমন আমাদের প্রজেক্টে আমরা এটাকে ইউজ করতে পারবো, এট দ্য সেম টাইম এটা আসলে গ্লোবাল মার্কেটেও আমাদের প্রেজেন্সটাকে বা রিচ করাটা আমাদের জন্য হেল্প করবে। সো আমি আশা করছি যে এই কোর্সটা আমাদের সবার কি খুব কাজে লাগবে। আর আমি একটা জিনিস আসলে সাজেস্ট করতে চাই, এখানে দেখতেছি যে বেশিরভাগ স্টুডেন্ট, আমরা যে হয়তো প্রাইসিংটা ধরেছি বা ফিটা ধরেছি, আমরা মনে হয় স্টুডেন্টদের জন্য খুবই কম প্রাইসে আমরা এটা করতে পারি আর কি। হ্যাঁ, আমি যারা অ্যারেঞ্জ করছে তাদের রিকোয়েস্ট করবো হয়তো 50-60% ইয়াতে করে আমরা যাতে এটা শেখার জন্য এনাবেল করে দিই, সবাইকে ফ্যাসিলেট করি আর কি। ঠিক আছে, তো এটা সবার জন্য শুভকামনা থাকলো, এবং আশা করছি সবাই এখানে পার্টিসিপেট করবেন, এবং এটা এই ধরনের স্কিল আপনার আসলে জবে, প্রফেশনাল লাইফে অনেক হেল্প করবে। আর লাস্ট যে কথাটা বলবো, এখানে যে যিনি ট্রেনিং নিচ্ছেন মারুফ, উনি নিজে প্রফেশনাল। সো ট্রেনিংটা আমরা নিচ্ছি বাই প্রফেশনাল, এবং আপনারা যারা প্রফেশনাল হতে যাচ্ছেন বা প্রফেশনাল ফিল্ডে আছেন, for professionals. So the training will be conducted by professional for the professionals. Thank you. অসংখ্য ধন্যবাদ স্যারকে, অসম্ভব রকমের মূল্যবান কথা আমরা শুনলাম। এই পর্যায়ে আমি কোর্সের ইনস্ট্রাক্টর মোহাম্মদ মারুফুল আলম ভাইয়াকে কল করতে চাচ্ছি। তার আগে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। মারুফুল আলম ভাইয়া হচ্ছেন প্রজেক্ট কন্ট্রোল ম্যানেজার হিসেবে আছেন NEBL এ, এবং XPMO BGC তে ছিলেন, এবং উনি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। আমি মারুফুল আলম ভাইয়াকে কল করব, প্লিজ আপনি কন্টিনিউ করবেন। ধন্যবাদ মুকিত। সুয়েজ রেজা স্যারকে অসংখ্য ধন্যবাদ, অনেক মূল্যবান কথা আমাদেরকে বুঝিয়েছেন এবং আমাদের ফিউচারটা কেমন হতে যাচ্ছে, আমরা কোন জায়গা থেকে এসেছি, কতটুকু ইমপ্রুভ করেছি, আমাদের সবকিছু মিলে একটা সুন্দর একটা উদাহরণ স্যার দিয়ে আমাদেরকে আমাদের জায়গাটা দেখিয়েছে, যেখান থেকে আমরা আরো বেটার কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্টের দিকে যেতে পারি। তো আমি যদি আমার কথা বলি, আমার নাম মোহাম্মদ মারুফুল আলম, প্রজেক্ট কন্ট্রোল ম্যানেজার হিসেবে আছি ন্যাশনাল ইলেকট্রিক বিডি লিমিটেড। এটা ন্যাশনাল গ্রুপ, রাশিয়ার একটা সিস্টার কনসার্ন। আমি হচ্ছে কিছুদিন আগে বসুন্ধরা গ্রুপে ছিলাম পিওমো হিসেবে, আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে BSc ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে। তো সময় না নিয়ে আমি সরাসরি সেমিনারের মূল বক্তব্য ঢুকে যাচ্ছি। এই সেমিনারটাতে মূলত আমাদের কি লাভ, ব্যক্তিগতভাবে প্রফেশনাল হিসেবে আমার কি লাভ, এবং আমি যেই অর্গানাইজেশনের জন্য কাজ করছি সেই অর্গানাইজেশনের কি লাভ, বা আমার যে প্রফেশনাল স্যাটিসফ্যাকশন নিয়ে আমি কাজ করতে চাই এই জিনিসটাতে আমি কতটুকু পারবো। পাশাপাশি একটা অর্গানাইজেশন যখন এখানে ইনভেস্ট করবে, একটা প্রজেক্ট করবে, তারা বাংলাদেশের জিডিপিতে তারা কন্ট্রিবিউট করবে, তো তাদেরকে আমরা কিভাবে তাদের ভ্যালু এড করতে পারবো। তো মূলত প্ল্যানিং ইঞ্জিনিয়ার মাইন্ড সেট আপে বা প্রজেক্ট ম্যানেজমেন্ট মাইন্ড সেট আপের ভেতরে আমাদের ইনিশিয়ালি যেই জায়গাতে আমরা ইন করতে পারি সেটা হচ্ছে একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ার জব নিয়ে আমরা হচ্ছে এই ভ্যালুটা অ্যাড করতে পারি শুরুতে। এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড একটা জায়গা, যা আমি গ্রাজুয়েশন করলাম, আমার কিছু সফটওয়্যার টুলস, কিছু অ্যানালিটিক্যাল টুলস, পাশাপাশি হচ্ছে আমার যে নলেজটা ইউনিভার্সিটি লেভেল থেকে আসছে সেটার উপর পুঁজি করে আমরা আহ, কিভাবে আমাদের কেরিয়ারটা, পাশাপাশি আমরা যে জায়গাতে কাজ করছি সেই জায়গাটাতে কিভাবে আমরা ভ্যালুয়েট করতে পারবো।
তো এই ফোকাসটা থেকে যখন আমার কাছে কিছু নেই, শুধুমাত্র আমার ইউনিভার্সিটি সার্টিফিকেট এবং আমার পুঁথিগত বিদ্যা, পাশাপাশি হচ্ছে আমার কিছু স্কিল আছে যেটা আমি এখনো ইউজ করতে পারছি না একদম রিয়েল প্রজেক্টে বা রিয়েল ওয়ার্ল্ডে। তো এই মোমেন্টেও আমাদের প্রাইমেভেরা P6টা কিভাবে আমাদেরকে সাপোর্ট দিবে, আমাদের কেরিয়ারটাকে কিভাবে এলিভেট করবে, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি আমরা যারা বিভিন্ন প্রজেক্টের সাথে জড়িত, বিভিন্ন কাজের সাথে জড়িত, সেখানে প্রাইমেভেরা P6টা কিভাবে সাপোর্ট দিবে। যেমন যদি একজন প্রজেক্ট ম্যানেজার একটা প্রজেক্ট হ্যান্ডেল করেন, যার এক্সপিরিয়েন্স 25 থেকে 30 বছর এক্সপিরিয়েন্স হতে পারে, উনি এতটুকু এক্সপার্ট যে উনার প্রজেক্টের প্ল্যানিং বা প্রজেক্টের শিডিউল ডকুমেন্টেড অবস্থা না হলেও উনি খুব ভালোভাবে প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু যখন একটা প্রজেক্ট ডকুমেন্টেড ওয়েতে কন্ট্রোলড হবে, ডকুমেন্টেড ওয়েতে প্ল্যান হবে, তখন সেই প্রজেক্টটা সাকসেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। সেই সেন্স থেকে আমরা যখন জুনিয়র হিসেবে আমাদের কেরিয়ারটা শুরু করছি, তখনও প্রাইমেভেরা P6 যতটুকু আমাদের কেরিয়ারটাকে এলিভেট করতে পারবে, একটা বিজনেসে আমাদের ইনপুটটা কিভাবে মাল্টিপ্লাই করতে পারবে, সেটা যেমন ট্রু, তেমন যারা অলরেডি মার্কেটে কাজ করছেন বা বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করছেন, তারাও হচ্ছে সেই প্রজেক্টের কোয়ালিটিটা বা সেই প্রজেক্টের সাকসেস রেটটা অনেক অংশে বাড়িয়ে দিতে পারে প্রাইমেভেরা P6 এর বা প্রাইমেভেরা P6 নিয়ে প্ল্যানিং করার যে স্কিল সেট আছে, সেই স্কিল সেটটা দিয়ে। তো আমি যদি সেমিনারের টোটাল কন্টেন্টটা যদি একটু ওভারভিউ করতে যাই, আমরা প্রথমে দেখবো হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ প্রাইমেভেরা P6। এটা ডিরেক্টলি হচ্ছে আমি পার্সোনাল লেভেল থেকে কি এক্সপেক্ট করছি সেটা দেখবো। স্টেজেস অফ প্রজেক্ট কন্ট্রোল, যে একটা প্রজেক্ট যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস ছাড়া বা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলসটা মানে সেই খুব ভালো এফিশিয়েন্টলি ইউজ করতে পারছে না, এরকম সিচুয়েশন থেকে সেই কনস্ট্রাকশন প্রজেক্টটাকে কিভাবে এলিভেট করা যায়, সেই স্টেজটাকে কিভাবে আপডেট করা যায়, সেই জিনিসটা দেখবো। আমরা কিছু অ্যানালিটিক্যাল ইন্টারফেস দেখবো যেটা প্রাইমেভেরা P6 এর সফটওয়্যারের সাথে রিলেটেড। এবং ফাইনালি 4 নম্বরে দেখবো হচ্ছে রিপোর্টিং ইন্টারফেস। এখানে আমাদের এই কোর্সে আমরা এক্সেল বেসড রিপোর্টটা দিতে চাচ্ছি। আহ, আমরা পাওয়ার বিআই তে যদি রিপোর্টটা দিতে চাই, সেটা আমাদের একটা সিরিজ কোর্স হিসেবে থাকবে, যেখানে প্রাইমেভেরার উপরে ভালো একটা দখল যাদের থাকবে, তারা সেই পাওয়ার বিআই এর যে লোডটা আছে বা সেখানকার যে ডাইমেনশন গুলো আছে, সেগুলো আমরা রিলেট করতে পারবো। তো আমাদের যে কোর্সটা আমরা সাজিয়েছি, সেই কোর্সে আমরা প্রাইমেভেরা কিভাবে প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে হয় একদম স্ক্র্যাচ থেকে, পাশাপাশি ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করা, বা আমাদের আলটিমেট পারপাস হচ্ছে ম্যানেজমেন্ট রিপোর্টিং, যেখানে ম্যানেজমেন্ট ইনফর্মড ডিসিশন নিবে, এই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমাদের রিপোর্টিং। তো এই দুইটার কম্বিনেশনে হচ্ছে আমাদের প্রাইমেভেরা P6 এর কোর্সটা সাজানো। আমি যদি পরবর্তী স্লাইডে যাই, আমরা প্রথমে আহ, কিছু ব্যাপার নিয়ে কথা বলবো। আমাদের মূলত এই জায়গাটাতে যদি আমরা সলিড একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যাই, আহ, আমরা আসলে আমাদের কেরিয়ারটাকে একটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারবো। সেই ধরনের একটা এনার্জি আমাদের ভেতরে গড়ে উঠবে, এটা আমি আশা করছি এই স্লাইডে যে কথাগুলি হবে সেটার উপর বেস করে। তো আমি যদি প্রথমে চিন্তা করি যে আমাদের ডিমান্ড এন্ড জব সিকিউরিটি, এটা নিয়ে যদি আমি একটু কথা বলি, যে প্রাইমেরি P6 ইন এ আদার সেন্স প্ল্যানিং ইঞ্জিনিয়ার মাইন্ডসেট। তো আমি যদি চিন্তা করি যে একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ারের কেমন জব ডিমান্ড বা তার জবের সিকিউরিটিটা কেমন। বাংলাদেশে 1000-এর উপরে প্রজেক্ট চলছে, কিন্তু আমাদের প্ল্যানিং ইঞ্জিনিয়ারের সংখ্যা 100 থেকে 200 হবে। তো আপনারা এখানে ডিরেক্টলি দেখতে পারবেন যে এখানে মোটামুটি 4 টাইমস বা 5 টাইমস এর বেশি ভ্যাকেন্সি আছে। যেটা আছে আসলে জব হিসেবে ভ্যাকেন্সি আছে ব্যাপারটা এরকম না, আমাদের ইমপ্রুভ করার জায়গা আছে, এজ এ অর্গানাইজেশন ইমপ্রুভ করার জায়গা আছে, যেখানে একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ার তার স্কিল সেট ইমপ্লিমেন্ট করে প্রজেক্ট এবং ইন পার্সন দুইজনেরই ভ্যালুয়েট করতে পারবে। জব সিকিউরিটি জব সিকিউরিটি অন্যান্য জবের তুলনায় প্ল্যানিং ইঞ্জিনিয়ারদের জবের সিকিউরিটিটা অনেক বেশি হয়। এটার একটা রিজন হতে পারে যে ডিমান্ড। সেকেন্ড রিজন সেটা হতে পারে যে প্ল্যানিং ইঞ্জিনিয়ার যেহেতু সে টুলস বেসিসে কাজ করছে, সেখানে সে সবচেয়ে বেশি ইনফরমেশনটা তার হাতে থাকছে, তার নলেজে থাকছে, যদিও সে খুব বেশি এক্সপিরিয়েন্স না এই ফিল্ডে হলেও। ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা প্রজেক্টের টোটাল সিনারিওটা একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ারের বা যিনি হচ্ছে প্রাইমারি P6টা ওই একটা সার্টেন প্রজেক্ট ইমপ্লিমেন্ট করছেন, তার কাছে ক্লিয়ার থাকে অনেক বেশি।
স্ক্যাটার্ড কোনো জায়গা থেকে বা কোনো একটা ডিপার্টমেন্ট তার ডিপার্টমেন্টের কেপিআই রিচ করার জন্য ওনারা খুব ভালোভাবে কাজ করছে, কিন্তু অন্য একটা ডিপার্টমেন্ট সেই লেভেলটা মেনটেন করতে পারছে না। তো দুইটার কম্বিনেশনটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো প্রাইমারি বেসিক্স থেকে, যে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যে পেসে কাজটা করছে সেটা আমাদের ডিপার্টমেন্ট হিসেবে তারা খুব ভালো কাজ করছে, তাদের যতটুকু কাজ করার কথা ততটুকুর চাইতে হয়তো বেশিও তারা আউটপুট দিতে পারছে। কিন্তু সিভিল ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যালের সাথে রিলেটেড বা মেকানিক্যাল ডিপার্টমেন্ট, তারা সেই একটা ব্যালেন্স ক্রস এন্ড চেক বা ব্যালেন্সটা হচ্ছে না। এই ব্যালেন্স করার যখন জায়গাটা আসে, সেটা একটা প্ল্যানিং ইঞ্জিনিয়ার যতটুকু অ্যানালিটিক্যাল ওয়েতে বা যতটুকু ডেটা ড্রিভেন রিপোর্ট থেকে যতটুকু উনি জানতে পারবে, সেই জিনিসটা হয়তো প্রজেক্ট ম্যানেজার বা অনেক ভালো অনেক ইঞ্জিনিয়ার যারা থাকবে তারা সেই জিনিসটা জানতে পারবে, কিন্তু প্ল্যানিং ইঞ্জিনিয়ারের পসিবিলিটিটা এখানে অনেক বেশি। সো তার একটা সুন্দর একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকবে প্রজেক্টটা কোন দিকে যাচ্ছে, কোন ডিপার্টমেন্টটা খুব ভালোভাবে কাজ করছে, কোন ডিপার্টমেন্টটা কিছুটা পিছিয়ে গেছে, যেখানে আমাদের ম্যানেজমেন্ট থেকে একটা স্পেশাল কেয়ার দরকার। এই জিনিসগুলি, এই স্টোরিগুলি হচ্ছে আমাদের প্রাইমারি বেসিক্স থেকে শুরু করে আমাদের যে রিপোর্টিং বা প্ল্যানিং ইঞ্জিনিয়ারের যেই কাজের স্ট্রাকচার গুলি বা আউটকাম গুলি আছে সেগুলি দিয়ে ম্যানেজমেন্টের সাথে খুব ভালোভাবে কাজ করা যায়। তো সেদিক থেকে ডিমান্ড এবং হচ্ছে জব সিকিউরিটি, আমার মনে হয় দুইটাই খুব ভালো একটা পজিশন আছে প্ল্যানিং ইঞ্জিনিয়ার বা প্রাইমারি বেসিক্স যারা প্র্যাকটিস করছেন বা ইমপ্লিমেন্ট করছেন প্রজেক্টে তাদের জন্য। সেকেন্ড জায়গাটা আমি বলতে চাই যে কেরিয়ার গ্রোথ এন্ড স্যালারি স্ট্রাকচার। কেরিয়ার গ্রোথ, এখন কেরিয়ার গ্রোথে যদি আমি বলি যে একটা টোটাল প্রজেক্ট নিয়ে চিন্তা করে কে, একটা প্রজেক্টের ওনার হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। আমরা যদি যে কোনো একটা সার্টেন ছোট বা বড় একটা প্রজেক্ট যদি চিন্তা করি, প্রজেক্ট ম্যানেজার হচ্ছে টোটাল, আই মিন টোটাল ক্ষমতা বা টোটাল নলেজটা ওনার কাছে থাকছে। এখন একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ার যার 1 বছর বা 2 বছরের এক্সপিরিয়েন্স, উনি সবচেয়ে কাছাকাছি কাজ করবে প্ল্যানিং ম্যানেজারের সাথে, সরি প্রজেক্ট ম্যানেজারের সাথে। ওই প্রাইমারি পিসিক্স নিয়ে পিএম স্যারের সাথে বসবো আমরা, বসে স্যারকে বলবো যে স্যার আপনি আমাকে একটু গাইড করেন, আমি কিভাবে এই প্রজেক্টকে কিভাবে সাজাবো যেটা আপনার কাজে লাগে। তো এই যে কেরিয়ার গ্রোথ, আমি একজন 20 থেকে 25 বছর এক্সপিরিয়েন্সড একজন প্রফেশনালের, যার সাথে আমি অন্য কোনো থ্রুতে হয়তো তার রুমে পর্যন্ত ঢুকতে পারবো না, কিন্তু তার সাথে আমি উইকলি একটা করে মিটিং করতে পারবো। তো এটা অনেক ভালো একটা এক্সপোজার, যেটা আমাদের অলরেডি 4 নাম্বার একটা আইটেমের সাথে অলরেডি অ্যালাইন হয়ে গেছে। তো সেখানে যেই জিনিসগুলি হচ্ছে আমি প্রজেক্ট থেকে শিখতে পারবো, সেই জিনিসগুলি আমি প্রজেক্ট ম্যানেজার বা আমার লাইন ম্যানেজার যে থাকছেন, যেখানে আমার আমার জবের পারপাসটা হচ্ছে টোটাল প্রজেক্টের প্ল্যানিং করা, শিডিউল করা এবং সেটা কন্ট্রোল মেজারে নিয়ে আসা। তো ডেফিনেটলি আমার ইনপুট হিসেবে সেই জায়গাগুলি থেকে এক্সপিরিয়েন্স শেয়ারিংটা চলে আসছে। পাশাপাশি হচ্ছে স্যালারি স্ট্রাকচার। স্যালারি স্ট্রাকচারটা আমার কাছে মনে হয় অন্য 2-3টা ডিপার্টমেন্টের চাইতে এই ডিপার্টমেন্টে প্ল্যানিং ইঞ্জিনিয়ার রিলেটেড যারা কাজ করছে তাদের স্যালারি স্ট্রাকচারটা একটু একটু ভালো হয়। কারণ তারা ডিরেক্টলি হচ্ছে প্রজেক্টের কস্ট ওভারান থেকে ম্যানেজমেন্টকে বলে দেয় যে স্যার আপনার এখানে একটা কস্ট ওভারান হতে হতে যাচ্ছে, বা কোনো একটা রিস্ক রেজ হয়ে গেল, সেই জিনিসটা নিয়ে আসলো। কোনো একটা কাজ অনেকদিন যাবত বন্ধ হয়ে আছে, ডিলে হয়ে আছে, তো সেই জায়গাটা আমরা হচ্ছে ম্যানেজমেন্টের সাথে যখন কথা বলি, তখন তারা সেটার একটা প্রিকশন নিয়ে নেয় বা তার সেটা একটা মিটিগেশন প্ল্যান রেডি করে, তখন সেই জিনিসটা সলভ হয়ে যায়। তো একটা কনস্ট্রাকশন প্রজেক্ট বা একটা প্রজেক্টের যে সাকসেস, সেই সাকসেসে ডিরেক্টলি ইম্প্যাক্ট করছে প্ল্যানিং ইঞ্জিনিয়ার বা যিনি প্রাইমারি ফিজিক্স এর প্র্যাকটিস করছেন সে। তো সেদিক থেকে ম্যানেজমেন্টও তাকে চায় ভালো একটা প্যাকেজের মাঝখানে রাখতে। পাশাপাশি তার ডিমান্ড থাকছে আমাদের যতজন প্ল্যানিং ইঞ্জিনিয়ার প্রয়োজন তার চাইতে আমরা কম পাচ্ছি, আমাদের অ্যাভেলেবল হচ্ছে কম। তো এটা অথরিটি, অথরিটিটাও খুব সুন্দর একটা ফ্যাসিলিটি আমরা উপভোগ করি, যে আমাদের যে কোনো জায়গায়, ধরে নিলাম আমি প্রাইমারি P6 এ কোনো একটা প্রজেক্টের প্ল্যানিং বা প্রজেক্টের মানে স্কেজুলিং এবং কন্ট্রোল মেজার নিয়ে কাজ করছি, সেখানে আমার একটা ভয়েস থাকবে, আমি একটা কথা বলার জায়গায় পাবো। আমাকে কিন্তু অনেকে জিজ্ঞেস করে, মানে যাদের সাথে কাজ করে জিজ্ঞেস করে, আচ্ছা ঠিক আছে, আপনার দিক থেকে কি মনে হয় আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করবো, বা আপনার দিক থেকে কি মনে হয় আমাদের প্ল্যানটা এভাবে চেঞ্জ করলে কিরকম আউটপুট আসবে। তাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে টোটাল ম্যানেজমেন্টের, কিন্তু তারপরেও আমাদের একটা কথা বলার জায়গা থাকে, যেহেতু আমি ডিরেক্টলি এই প্রজেক্টে স্পেসিফিক প্রজেক্টে আমি আমার ইনপুট দিচ্ছি, আমি এটা নিয়ে স্টাডি করছি, আমি সবার সাথে কথা বলছি। তো এই জায়গা থেকে একটা অথরিটি থাকে। যদি দেখা যায় যে স্যার আমার মনে হচ্ছে এই প্রবলেমটা আমরা এইভাবে যদি সলিউশন করি, আমার মনে হয় এটা বেটার হবে। তো এই জিনিসটা প্র্যাকটিস করার আমাদের একটা অথরিটি চলে আসে, যে আমরা কিছু বলতে পারছি স্যারদের সাথে, আমরা কিছু হায়ার ম্যানেজমেন্টের সাথে আমাদের নলেজটাও শেয়ার করতে পারছি।
এক্সপোজার টু হায়ার ম্যানেজমেন্ট, এটা খুবই সুন্দর একটা জিনিস যেটা আমরা উপভোগ করি সবসময়। প্রতি মাসে অ্যাটলিস্ট যারা আমাদের স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে মিটিং থাকে, সেই মিটিং এর প্রেজেন্টেশন গুলি আমাদের প্ল্যানিং ইঞ্জিনিয়ারকে দিতে হয়, এবং সেই প্রেজেন্টেশনের টপিক গুলি আসে প্রজেক্টের প্রবলেম সলিউশন ক্রাইটেরিয়া, কিন্তু সেটার সোর্স হচ্ছে আমাদের প্রাইমাভেরা P6 বা প্ল্যানিং ইঞ্জিনিয়ার যে টুলগুলি আমরা ইউজ করি সেই টুলগুলি। তো এদিক থেকে হায়ার ম্যানেজমেন্টের কাছে আমরা ভালো একটা এক্সপোজার পাই, যেটা খুবই চমৎকার একটা ব্যাপার। আমাদের ফিফথ যেটা কম্প্রিহেন্সিভ ভিউ অফ প্রজেক্ট প্রোগ্রেস। তো আমরা যদি প্রাইমারি P6 ইউজ করি, সেখানে আমরা একটা মেজারেবল স্কেলে নিয়ে আসতে পারবো প্রজেক্টের কেমন প্রোগ্রেস হয়েছে। যেমন একটা কনস্ট্রাকশন প্রজেক্ট যদি সেটা কম্পোজিট হয়, যেখানে আমাদের RCC পার্ট থাকছে, পাশাপাশি হচ্ছে স্টিল পার্টও থাকছে। তো আমরা যখন প্রজেক্টটা প্ল্যানটা করি তখন আহ, আমাদের এক্সপার্ট জাজমেন্ট থেকে সেই জিনিসগুলোকে প্ল্যান করে ফেলার পর সেই প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কিনা, বা আমাদের 100 টাকার কাজ হওয়ার কথা ছিল সেখানে আমরা 90 টাকার কাজ করেছি, কিন্তু আমরা খরচ করে ফেলেছি 110 টাকা। এই যে প্যারামিটার গুলা আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, এই জিনিসটা আমরা যখন নিজেরা মানে কাজ করতে যাই, আমাদের টোটাল প্রজেক্টের উপর বার্সায় একটা ভিউ আমরা নিজেরাই পেয়ে যাই, যেটা আমি আমি যদি 3 বছর এক্সপিরিয়েন্সে প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি বা এই টুলস নিয়ে কাজ করি, যতটুকু পাচ্ছি, আমি যদি অন্য কোনো একটা ডিপার্টমেন্টে থাকতাম আমি এই ভার্সে ভিউটা পেতাম না। ফাইনাল যেটা, সেটা হচ্ছে ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, যেটা বিজনেসের দিক থেকে চিন্তা করা হয়। আমাদের প্ল্যানিং ইঞ্জিনিয়ারদের আউটপুটটা অনেকাংশেই রিটার্ন অফ ইনভেস্টমেন্টকে ইনফ্লুয়েন্স করে বা আমাদের ভ্যালু অ্যাড করে, এবং ডিসিশন মেকিং এও আমাদের মতামত জানতে চাওয়া হয় যে মারুফ আপনি বলেন এটা কিভাবে সলভ করা যায়, বা আমরা এখানে বাজেট বাড়াবো কিনা, বা আমরা এখানে বাজেটটা কমাবো কিনা, কিন্তু সোর্সটা কোথায়? সোর্সটা হচ্ছে আমাদের প্রাইমারি P6, যেখানে আমরা প্রজেক্টের শুরুতে সবার সাথে কথা বলে সবার এক্সপার্ট জাজমেন্ট গুলিকে অ্যাকুমুলেট করে আমরা একটা স্ট্রাকচার রয়েছে, একটা এই প্রজেক্টটাকে প্ল্যান করে ফেলেছি, প্রজেক্টটাকে শিডিউল করে ফেলেছি, এবং পরবর্তীতে আমরা সেটাকে মনিটর এবং হচ্ছে কন্ট্রোলিং এর মাধ্যমে প্রজেক্টের আউটপুটটা ম্যানেজমেন্টের সাথে শেয়ার করেছি, যেখান থেকে ম্যানেজমেন্ট তাদের বিজনেস পার্সপেক্টিভ থেকে তাদের সাকসেস ক্রাইটেরিয়া অনুযায়ী প্রজেক্টে ইনপুট দিয়ে প্রজেক্টটা শেষ করেছে। তো এটা শুধুমাত্র দ্য ইম্প্যাক্ট অফ প্রাইমারি P6, আমি এখানে যেগুলি বলছি সেগুলি মূলত আহ, মূলত পার্সোনাল ভিউ থেকে, যে আমি একজন ইঞ্জিনিয়ার, আমি 24 বছর পড়াশোনা করেছি, পড়াশোনা করে আমার একটা জব স্যাটিসফ্যাকশন নিয়ে, একটা ভালো পজিশন নিয়ে, একটা ভালো স্যালারি স্ট্রাকচার নিয়ে, যেখানে আমার ক্যারিয়ার গ্রোথ হবে, যেখানে আমি হায়ার ম্যানেজমেন্টের সাথে কাছাকাছি থেকে কাজ করতে পারবো। বটম লাইন হচ্ছে আমি নিজে ভ্যালু গেইন করছি, পাশাপাশি আমি যেখানে যাদের সাথে কাজ করছি, যে অর্গানাইজেশনে কাজ করছি, সেখানে আমি ভ্যালু অ্যাড করছি। তো এই যে স্যাটিসফ্যাকশন নিয়ে একটা প্যাকেজ নিয়ে কাজ করা, আমার কাছে মনে হয় প্রাইমারি P6 নিয়ে যারা কাজ করে তারা এগ্রি করবে যে এই ধরনের আউটপুটটা অন্য ডিপার্টমেন্ট, আমি অন্য ডিপার্টমেন্ট ছোট বড় করে বলছি না, তবে আমরা এনজয় করি, আমরা যারা অলরেডি প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ক্যারিয়ারটাকে একটা লেভেলে নিয়ে এসেছি, আমাদের কাছে মনে হয় যে এই জিনিসটা, এই ইনফরমেশন গুলি আমাদের সব জায়গাতে ছড়িয়ে দেওয়া উচিত। এটা হচ্ছে একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ার পার্সপেক্টিভ থেকে। এখন আমি যদি এটাকে প্ল্যানিং ইঞ্জিনিয়ারের ডাইমেনশন থেকে বের করে নিয়ে আসি, যে প্ল্যানিং ইঞ্জিনিয়ার লাগবে না, একটা প্রজেক্টে প্ল্যানিং ইঞ্জিনিয়ার লাগবে না, আমাদের যে প্রাইমারি P6 বা আমাদের যে মেথোডোলজি দিয়ে যে প্রজেক্টটাকে কন্ট্রোল করা, এই মেথোডোলজি বা এই সেট আপটা, স্কিল সেটটা যে অ্যাডপ্ট করবে, উনিই কিন্তু সেম জিনিসটাই পাচ্ছে। এখন উনি যদি একজন মানুষ, সে যদি দেখা যায় যে উনি শুধুমাত্র প্রকিউরমেন্টটা দেখছেন একটা প্রজেক্টে, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট দেখছেন, যেখানে উনি হচ্ছে লোকাল প্রকিউরমেন্ট দেখছেন, পাশাপাশি ফরেন প্রকিউরমেন্ট দেখছেন। উনি যদি ওনার একটা স্কিল ডেভেলপ করে ফেলে যে আমি প্রাইমারি P6টা শিখে গেছি, পাশাপাশি প্রাইমারি P6-এ কাজ করতে করতে আমার প্রজেক্ট ম্যানেজমেন্টের যে ডোমেনটা আছে সেই ডোমেনটা আমার ভালো একটা কন্ট্রোলে আসছে, আমার আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসছে, উনি যতটুকু এফিশিয়েন্টলি কাজ করতে পারবে সেটা অন্য জায়গা থেকে মানে কোম্পানিতে ভ্যালু এড করাটা খুব বেশি ইজি হবে না। তো আমার মিনিংটা হচ্ছে একজন প্রজেক্ট ম্যানেজার যদি আজকে প্রাইমারি P6 বা এই মাইন্ডসেটে বা এই কাজে যদি চলে আসে, যিনি অলরেডি এক্সপিরিয়েন্সড, অলরেডি উনি প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য যথেষ্ট যোগ্য, কিন্তু ওনার হচ্ছে ডকুমেন্টেড ওয়েতে কাজটাকে বের করে নিয়ে আসা, একটা স্ট্রাকচার্ড ওয়েতে বের করে নিয়ে আসা, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে আসা, এরকম যদি হয়, ওই প্রজেক্ট ম্যানেজার স্যার, উনি যে লেভেলটা অ্যাচিভ করবে সেই লেভেলটা এই প্রাইমারি P6 ছাড়া কিন্তু আসলে উনি পারবে না।
আলটিমেটলি ব্যাপার হচ্ছে যে আমাদের যে কয়জন প্রফেশনাল আমরা এটাকে প্র্যাকটিস করছি, আমরা আমাদের কেরিয়ারটাকে আমার পার্সোনাল আইডিয়া থেকে 30% আমরা এক্সেলারেট করে দিচ্ছি। আমি যদি অন্যভাবে একটা উদাহরণ দিই, যে আমি প্রজেক্ট কন্ট্রোল ম্যানেজার হিসেবে আছি, কিন্তু আমার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স হচ্ছে 8। তো আমার কাছে মনে হয় যে আসলে 12 থেকে 15-র নিচে আসলে প্রজেক্ট কন্ট্রোল ম্যানেজার পজিশনটা কেউ দিতে চায় না, মানে অন্য ডিপার্টমেন্টের সাথে ব্যালেন্স রাখার জন্য। কিন্তু এই জায়গাটা, এই একটা ডেজিগনেশন বা একটা প্রেফারেন্স যে আমি পেলাম, এটার মূল কারণটা হচ্ছে ডিমান্ড, পাশাপাশি হচ্ছে আমার কেরিয়ার গ্রোথ থাকছে, পাশাপাশি স্যালারি স্ট্রাকচার, অথরিটি, সবকিছু সম্মিলিত ভাবে আমি যে প্রোডাক্টটা বা আমি সার্ভিসটা যেটা কোম্পানিতে দিতে পারবো, সেই জিনিসটা অন্য কেউ সেভাবে আমার কাছ থেকে নিতে পারছে না। তো আমার কথা হচ্ছে যে একটা টাইম আসবে যখন 15 বছর এক্সপিরিয়েন্স না হলে প্রজেক্ট কন্ট্রোল ম্যানেজার হতে পারবে না। কিন্তু আমরা এখনো যেহেতু একটা মার্কেটে স্কারসিটি আছে, সেহেতু আমাদেরকে জুনিয়র, মানে আমি যদি আমাকে জুনিয়র হিসেবে চিন্তা করি, জুনিয়র থেকে নিয়ে আমাদেরকে কিন্তু কাজ চালাতে হচ্ছে। এখানে আরেকটা ইনসাইট চলে আসে যে বাংলাদেশে যে কোম্পানিগুলি কাজ করছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস বা প্রাইমারি পিসিস বা প্ল্যানিং ডিপার্টমেন্ট, যেই নামে হোক, তারা কিন্তু চাচ্ছে যে আমরা ওয়েলকাম করব আপনাকে, আপনি আসেন, আপনি 3 মাস কাজ করেন, 6 মাস কাজ করেন, নিজেকে প্রুভ করেন, আপনাকে আমরা সবকিছু দিয়ে দিচ্ছি। তো এরকম অ্যাপ্রোচ আসলে, যদি কোনো দেখা যায় যে আমি 3টা ইন্টারভিউ দিই, 3টা ইন্টারভিউতে 3টাতেই তাদের এরকম একটা অ্যাপ্রোচ থাকে। কারণ হচ্ছে কি, কারণ প্ল্যানিং ডিপার্টমেন্টের বা প্রাইমারি P6 জানা বা প্রপারলি প্রজেক্ট প্ল্যানিং করতে জানা যারা আছে, তারা ম্যানেজমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করতে পারে, প্রজেক্টের ট্রান্সপারেন্সিটা নিয়ে আসতে পারে এবং ইনফর্ম ডিসিশন নিতে সহযোগিতা করে। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় যে কেরিয়ার গ্রোথের জন্য যদি আমি প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি সেটাও ভালো। যদি আমার কাছে মনে হয় যে আমি প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে না, কিন্তু আমি স্কিল সেটটা নিয়ে আমার কেরিয়ারটা প্রোগ্রেস করব, আমার কাছে মনে হয় যে এটাও চমৎকার একটা অ্যাপ্রোচ হবে আমাদের জন্য। তো আমি এটুকুই শেষ করলাম, আমি এখানেই সবচেয়ে বেশি টাইম দিয়েছি। আমার মনে হয় পরবর্তী জায়গাগুলিতে আমি একটু স্পিডে একটু একটু ইয়ে করে নিব। তো আমাদের শেষ হলো যে দ্য ইম্প্যাক্ট অফ প্রাইমারি P6, অন্য কথায় প্ল্যানিং ইঞ্জিনিয়ার মাইন্ডসেট। তো আমরা যদি সেকেন্ডটাতে যাই, স্টেজ অফ প্রজেক্ট কন্ট্রোল, এটা আমার রিয়েল একটা এক্সপিরিয়েন্স থেকে করা। যে আমি যে কয় জায়গায় প্রজেক্ট প্ল্যানিং এ কাজ করেছি, তো সেখানে আসলে 3টা স্টেজে আমাদের ম্যানেজমেন্টকে রিপোর্ট করতে হয়। কারণ একটা প্রজেক্টে যখন আপনি জয়েন করবেন, তখন সেখানে যদি অলরেডি পিএমও এস্টাবলিশড অবস্থায় থাকে, বা সেখানে যদি অলরেডি কেউ প্রাইমারি P6 এ বা প্রজেক্ট প্ল্যানিং এ কাজ করে যায়, সেটা আপনার জন্য ইজি হবে। কিন্তু আমরা এক্সপেক্ট করছি না যে সবগুলো প্রজেক্ট আমরা এরকম পাবো। তো যখন আপনি কোনো একটা অপরচুনিটি পাচ্ছেন যে আপনার কেরিয়ারটাকে, আপনার অ্যাপ্রোচটাকে, আপনার স্কিল সেটটাকে ইউটিলাইজ করার, তখন আমার জায়গা থেকে আমি যেটা মনে করি, 3টা স্টেজে যদি আমরা ম্যানেজমেন্টের সাথে কোঅর্ডিনেট করে কাজ করি, আমাদের এক্সপেকটেশনটা সেভাবে যদি ক্লিয়ার করে কাজ করি, আমরা সাপোর্টটাও খুব ভালোভাবে পাবো, পাশাপাশি আমাদের জন্য ইজি হবে সবকিছু ম্যানেজ করা। কারণ একটা প্রজেক্টে যেখানে প্রজেক্ট প্ল্যানিং বা শিডিউলিং হয়নি, সেখানে প্রজেক্ট প্ল্যানিং বা শিডিউলিং করতে গেলে সেখানে 90% কাজ হচ্ছে কমিউনিকেশন। পাশাপাশি সেই জিনিসটার একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, সেটা হচ্ছে এক্সপেকটেশন। তো এই জিনিসটাকে একটু ক্রস চেক করে ব্যালেন্স করে নিতে হয়। যে কারণে আমার দিক থেকে মনে হয় যে কোনো একটা প্রজেক্টে যখন আমরা ইন করব, তখন সেই প্রজেক্টের একটা ভিজিবিলিটি নিয়ে আসা, এটাকে আমাদের কেরিয়ারের একটা মাইলস্টোন, বা আমার হচ্ছে কেপিআই এর একটা মাইলস্টোন আমাদের ম্যানেজমেন্টে ডিক্লেয়ার করে দিতে হবে যে স্যার, আমি আজকে জয়েন করেছি, আমি আগামী 6 মাসে আপনার এই প্রজেক্টটা এই লেভেল পর্যন্ত নিয়ে আসবো, কিন্তু আমাকে প্রথম 2 মাস কাজ করতে দিতে হবে প্রজেক্টের ভিজিবিলিটি বের করে নিয়ে আসার জন্য। তারপরের 2 মাস হচ্ছে আমি শিডিউল এবং হচ্ছে রিসোর্স অপটিমাইজেশন নিয়ে কাজ করব। তারপরের 2 মাস হচ্ছে আমি প্রজেক্টের টোটাল কন্ট্রোলটা বা টোটাল ট্রান্সপারেন্সি বা টোটাল প্রসেস ওরিয়েন্টেড যে কাজগুলি থাকে সেগুলি আপনাকে দিব। তো আমাকে স্যার এটুকু অ্যালাউ করতে হবে। তো এটা হচ্ছে স্টেজেস অফ প্রজেক্ট কন্ট্রোল। আমাদের বাংলাদেশে যে প্রজেক্টগুলি চলছে, সবগুলি না, কিছু কিছু জায়গাতে যেখানে নতুন করে তারা আমাদেরকে ওয়েলকাম করছে যে আপনারা আসেন, আপনি এসে কাজ করেন, সেই জায়গাতে আমরা এইভাবে এই অ্যাপ্রোচে গেলে আমাদের মনে হয় ভালো হবে। আমরা উইন উইন সিচুয়েশনে থাকবো, আমরা এক্সপেকটেশনটাও রিচ করতে পারছি, পাশাপাশি কিছু আহ অতিরিক্ত প্রেসারের মাঝখানে ব্রেকডাউনে চলে যাওয়ার ওই সিচুয়েশনটা আমরা এভয়েড করতে পারছি। কনসেপ্ট হচ্ছে এরকম যে আমরা প্রথমে প্রজেক্টে ইন করে প্রজেক্টের ভিজিবিলিটিটা নিয়ে আসবো, তারপর হচ্ছে শিডিউল এবং রিসোর্স অপটিমাইজেশন করব, তারপরে হচ্ছে আমরা প্রজেক্টের টোটাল কন্ট্রোলটা নিয়ে আসবো। তো তারপরেরটাতে যদি যাই,
অ্যানালিটিক্যাল ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের কোর্স কন্টেন্টের সাথে রিলেটেড, যেখানে আমরা হচ্ছে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা, প্রাইমারি P6 এর ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বা একটা প্রজেক্টের ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার, এই জিনিসগুলি নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আমরা অ্যাক্টিভিটি লিস্ট অফ WBS, আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা করে ফেলার পর সেখানে যে যে অ্যাক্টিভিটি মিলে আমার সেই কাজটা সম্পাদন হবে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। যখন আমাদের ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার অ্যাক্টিভিটি লিস্ট প্রিপেয়ার হয়ে যাবে, তখন সেটাকে সেই প্ল্যানটাকে হচ্ছে আমরা লক করে ফেলবো। আমরা ম্যানেজমেন্ট থেকে একটা সাইন নিয়ে নিব যে স্যার আমরা এই প্ল্যানে আগাতে চাচ্ছি। ওনারা রিভিউ করে বলবে আচ্ছা ঠিক আছে আপনি এভাবে প্রসিড করে। তো আমরা সেটাকে বলি হচ্ছে বেসলাইন। তো বেসলাইনটা করে ফেলার পর আমাদের যেহেতু একটা প্রজেক্ট যদি 2 বছর বা 3 বছর চলে, আমরা টোটাল 3 বছরের ডেটা নিয়ে আমরা কাজ করি না। আমরা প্ল্যানটা করে ফেলি 3 বছরের জন্য। তারপর সেই 3 বছরের প্ল্যান থেকে আমার কারেন্ট যে ডেট, যেমন আমি যদি চিন্তা করি যে ডিসেম্বরের 1 তারিখে আমি হচ্ছে 3 মান্থস লুক হেড করবো, মানে 3 মাস পর্যন্ত আমার যে কাজের স্কোপ গুলি থাকছে সেগুলিকে নিয়ে আমি চর্চা করব, সেগুলিকে আমি প্রকুরমেন্টের দিক থেকে দেখব। সেখানে আমি দেখবো হচ্ছে আমার ইনভেন্টরি ডিপার্টমেন্ট কি অবস্থায় আছে। তো সেখান থেকে দেখবো যে আমার ফরেন কোনো ম্যাটেরিয়ালস আমাকে পারচেস করতে হচ্ছে কিনা, বা 3 মাসের জন্য আমি দেখবো যে 3 মাসে আমার বাজেট কত লাগছে। এই জিনিসগুলি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আরেকটু একুরেসি নিয়ে কাজ করতে পারবো, যেটা আমার ফুল প্রজেক্টের স্কেজুলে ফুল ভাবে সেভাবে থাকবে। একটা প্রজেক্টের যখন স্কেজুল করা হয়, সেখানে যদি বাজেট ধরে নিলাম 1 কোটি টাকা, ম্যানেজমেন্ট কিন্তু আমাকে 1 কোটি টাকা প্রজেক্টের শুরুতেই দিয়ে দিবে, প্রজেক্টের মাঝখানে আমাকে দিয়ে দিবেন, বা প্রজেক্টের শেষে আমাকে দিবেন। আমাদের যে নিড আছে একটা প্রজেক্টের, সেই নিড অনুযায়ী যখন আমরা ম্যানেজমেন্টকে রিপোর্ট দেখাই যে স্যার আমাদের আগামী 3 মাসে এই এই খাতে আপনার এই এই টাকা লাগবে, এত টাকা লাগবে, উনি তখন সেই জিনিসটা নিজেও ফোরসি করতে পারছেন খুব কাছাকাছি টাইম লিমিটের মাঝখানে। ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্টে যখন আমরা সেই ইনফরমেশন নিয়ে কাজ করি, যেমন অ্যাকাউন্টস, ফাইন্যান্স বা প্রকিউরমেন্ট বা এক্সিকিউশন টিম, তখন দেখা যায় 3 মাসের সিনারিওটা আমরা ভালোভাবে দেখতে পারি, আমাদের টার্গেটটা সেট হয়ে যায়। কনসেপ্ট হচ্ছে এরকম, 3 বছর একটা প্রজেক্ট, সেখানে আমরা প্ল্যান 3 বছরের জন্য করে ফেললাম, প্রিলিমিনারি বাজেট করে ফেললাম, সবকিছু সেট করে ফেললাম। কিন্তু যখন আমরা সেটাকে মনিটরিং এবং হচ্ছে কিছুটা ফোরকাস্টিং প্লাস হচ্ছে কন্ট্রোল করতে যাব, তখন আমরা আগামী 3 মাসে কি পরিমাণ কাজ আছে সেই জিনিসটা নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করবো, বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেট করব। যখন আমার 3 মাসের বাজেট বা 3 মাসের ওয়ার্ক প্যাকেজ বা 3 মাসে আমার যে কাজগুলি আছে, সেই কাজগুলির অ্যাসোসিয়েটেড যে ব্যাপারগুলো, মানে যে সাপোর্ট গুলি আমাদের দরকার, সেগুলো যখন আমরা ম্যানেজ করে ফেলবো, তখন আমরা দেখবো হচ্ছে 1 উইক লুক অ্যাহেড, হচ্ছে আগামী 1 সপ্তাহে আমার কি কাজ আছে। এই 1 সপ্তাহে কি কাজ আছে সেটা হচ্ছে একদম কোর মনিটরিং এর ভেতরে আমাদের রাখা হয়। এখানে আমরা দেখা যায় যে 1 সপ্তাহে আমার কনক্রিটিং করতে হবে, ধরে নিলাম 1200 কিউবিক মিটার। এখানে এই 1200 কিউবিক মিটার কনক্রিটিং আমার ধরে নিলাম 6টা সেগমেন্টে হবে, 6টা লোকেশনে হবে। তো সেই লোকেশনে কোনো একটা লোকেশন মিস করছে কিনা, সেখানে যে ডিপেন্ডেন্সি গুলি আছে সেটা একটাকে ড্রাইভ করছে কিনা, বা কোনো কারণে আমাদের ওয়েদার এখানে ইমপ্যাক্ট করছে কিনা, বা অন্য কোনো ইস্যু আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমরা খুব ক্লোজলি মনিটরিং করি। সেটা হচ্ছে আমাদের 1 উইক লুক হেড একটা ফর্মেটে, যেটা হচ্ছে প্রাইমারি খুব সুন্দর করে এই আউটপুটটা আমাদেরকে দেয়। পাশাপাশি দুইটা জিনিস থাকে, সেটা হচ্ছে রিসোর্স হিস্টোগ্রাম পাশাপাশি, এবং হচ্ছে রিসোর্স অ্যাসাইনমেন্ট। তো এই জিনিসগুলি আমরা আমাদের কোর্সে আরো সুন্দর করে দেখাবো। এখন এখানে আমরা মোটামুটি এক্সপ্লেনেশনটা দিয়ে দিছি। আমরা যদি আরেকটু ভেতরে যাই, ওয়ার্ক প্যাকেজ বলতে আমরা যেটা বুঝিয়েছিলাম যে আমাদের কাজটাকে একটা, ধরে নিলাম আমাদের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের নাম হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং 1। তো এই রেসিডেন্সিয়াল বিল্ডিং 1 সেটার কিছু ফেজ থাকবে, যেমন প্ল্যানিং অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, সেখানে আবার কনস্ট্রাকশন ওয়ার্কের আন্ডারে কিছু সাব ডিভিশন থাকবে, যেটা হচ্ছে সাবস্ট্রাকচার পার্ট, সেখানে সুপারস্ট্রাকচার, মেসনরি, পেন্টিং, ফিনিশিং, কার্পেন্ট্রি, ইউটিলিটিস এন্ড সিস্টেম। মানে হচ্ছে আমার টোটাল প্রজেক্ট হচ্ছে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, কিন্তু সেখানে আবার বিভিন্ন টাইপের কাজ, বিভিন্ন ক্লাসিফিকেশনের কাজ। তো সেই কাজটাকে স্ট্র্যাটেজিক্যালি আমরা হচ্ছে যে ভেঙে ফেললাম, সেটাকে আমরা বলছি ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। আমরা একটা স্ট্রাকচার করে নিচ্ছি, এবং এটার বটম লাইন যেটা থাকছে সেটাকে আমরা ওয়ার্ক প্যাকেজ হিসেবে বলবো। তো এই জিনিসগুলি আমরা হচ্ছে আরো খুব মানে ডিটেইলে আমরা আমাদের কোর্সে কথা বলবো, পাশাপাশি কিভাবে এটা কাজ করে, প্লাস কিভাবে আমরা হচ্ছে এটাকে অ্যাসাইন করবো এবং এখান থেকে বেস্ট আউটপুটটা নিয়ে আসবো, সেই জিনিসগুলো আমরা দেখবো। সেকেন্ড যেটা আছে অ্যানালিটিক্যাল ইন্টারফেসের অংশ হিসেবে টাস্ক, আমাদের অ্যাক্টিভিটি যেটা আমরা, তো আমাদের একটা ওয়ার্ক প্যাকেজ, যেটা আমাদের প্যাকেজ দিতে হবে, ধরে নিলাম আমার হচ্ছে 3 তলা একটা ছাদ ঢালাই দিতে হবে।
তো এটার ভেতরে আমার সেখানে ফরওয়ার্ড করতে হবে, সেখানে রিভার বাইন্ডিং করতে হবে। এই যে কাজগুলির সম্মিলিত আউটপুট হিসেবে আমি একটা ওয়ার্ক প্যাকেজ ডেলিভার করছি, সেটাকেই হচ্ছে আমরা টাস্ক হিসেবে বলতেছি। এবং এখানে টাস্কের সাথে বিভিন্ন রিলেশনশিপ থাকবে, সেখানে কত ডিউরেশন লাগবে সেই জিনিসগুলি ইনপুট দেওয়া, বা সেখানে আমাদের কত তারিখ থেকে এই কাজটা শুরু হওয়ার কথা ছিল, কত তারিখে কাজটা শেষ হয়েছে, এই জিনিসগুলোর একটা আমরা ভেরিয়েন্স বের করতে পারি। যে আমার কাজ শুরু হওয়ার কথা ছিল 15 তারিখ, সেটা শুরু হয়েছে 20 তারিখ, তার মানে আমরা কাজ শুরু করতে 5 দিন লেট করে ফেলছি, এবং এই 5 দিন লেট করে ফেলাটাকে আমাদের পরবর্তীতে ক্যাচ আপ করতে হবে টোটাল প্রজেক্ট। এই মেজারমেন্টটাকেও হচ্ছে আমরা মনিটরিং এবং কন্ট্রোলের মাঝখানে রাখি। তো এই ইন্টারফেসটা আমরা হচ্ছে অ্যাক্টিভিটি ইন্টারফেস, যেটা টাস্ক হিসেবে আমরা দেখতে পাই। তারপরে আসছে হচ্ছে 3 মান্থস লুক এহেড। 3 মান্থস লুক এহেডটা হচ্ছে এরকম যে আমাদের এখানে ধরে নিলাম 1000টা অ্যাক্টিভিটি আছে, টোটাল প্রজেক্টে 1000 অ্যাক্টিভিটি আছে। আমাদের প্রজেক্ট 3 বছরের, কিন্তু আমি যখন 3 মাসের কাজ করব, শুধুমাত্র আগামী 3 মাসে যে কাজগুলি আমার হবে সেগুলিকে ফিল্টার আউট করে আমরা বের করে নিয়ে আসি, এবং সেটার এগেনস্টে আমাদের রিসোর্স অ্যাসাইনমেন্ট, রিসোর্স হিস্টোগ্রাম আমরা বের করে নিয়ে আসতে পারি, বা বাজেট কত লাগবে সেই জিনিসগুলো নিয়ে আসতে পারি, যেটা একটা সিঙ্গেল পেজে আমরা প্রিন্ট করে আমাদের ম্যানেজমেন্টকে যদি শো করি যে স্যার আগামী 3 মাসে আমার এই কাজগুলি লাগবে। এই কাজগুলি যদি হয়, আপনি ধরে নেবেন প্রজেক্টের টোটাল কাজটাই হয়ে গেছে, মানে আমাদের প্রজেক্ট হচ্ছে আমাদের ট্র্যাকে আছে। তো এই 3 মাসের লুক হেড প্ল্যানটা হচ্ছে আমরা ম্যানেজমেন্টকে শেয়ার করি, যেটা প্রাইমাভেরা থেকে একটা ক্লিকেই আমরা বের করে নিয়ে আসতে পারি। তারপর আসতেছে আমাদের 1 উইক লুক হেড, যেটা নিয়ে কথা বললাম যে আমাদের 1 সপ্তাহে কি কাজ আছে। এখন আমি যদি দেখি যে এখানে অনেকগুলো কাজের স্ট্রাকচার, ডাব্লিউ বেসড অনেকটুকু আছে, কিন্তু আমাদের কাজ হবে শুধুমাত্র ফাউন্ডেশন। এটা হচ্ছে গ্রেড বিমের রিভার বাইন্ডিং হবে, আর হচ্ছে গ্রেড বিমের ফর্মওয়ার্ক হবে। এটা হচ্ছে আমাদের 1 উইকের কাজের একটা জায়গা। তো আমি যদি শুধুমাত্র এটুকুতে ফোকাস করি, এবং এটা যদি আমি মনিটরিং এবং কন্ট্রোল করে আমার যতটুকু গাইডলাইন আছে বা আমার যে যতটুকু ডিপেন্ডেন্সি আছে সেটা যদি আমি ফুলফিল করে ফেলি, আমার কিন্তু অন্য কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই যে পরবর্তীগুলো কিভাবে ইম্প্যাক্ট হচ্ছে। তো আমাদের ফোকাল পয়েন্টটা হচ্ছে খুব ছোট্ট একটা জায়গায় নিয়ে আসতেছি, ম্যানেজেবল জায়গাতে নিয়ে আসতেছি, যেটা কন্ট্রোল করা মানে টোটাল প্রজেক্টটাকে কন্ট্রোল। আর 3 মান্থস লুক এহেড, 1 উইক লুক এহেড, এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু এটা আমাদেরকে সবসময় টোটাল প্রজেক্টের চিন্তা না করে আমরা যতটুকু ম্যানেজ করতে পারবো, যতটুকুতে আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো, যতটুকু ইনফ্লুয়েন্স করলে আমার প্রজেক্টের আউটকামটা সেম থাকবে, আমরা সেই জায়গাটুকুতে আমরা হচ্ছে করি, যেটা প্রাইমারি আমাদেরকে অ্যালাউ করে। তারপর রিসোর্স হিস্টোগ্রাম। তো রিসোর্স হিস্টোগ্রাম ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার টাইম বেসিসে আমার কি লাগছে, সেটা ম্যান পাওয়ার রিসোর্স হতে পারে, সেটা কস্ট হিসেবে আসতে পারে, সেটা আমাদের ইকুইপমেন্ট হিসেবে আসতে পারে। তো আমরা যখন একটা রিসোর্স হিস্টোগ্রাম দেখি, তখন আমরা সেই কাজের বা সেই একটা রিসোর্সের বা কম্বিনেশন অফ রিসোর্সের কতটুকু প্রয়োজনীয়তা, কতটুকু ডিমান্ড আমাদের আছে একটা ওই প্রজেক্টে, সেই জিনিসটা আমরা দেখতে পারি। তো এই জিনিসটা নিয়ে আমরা আরো ডিটেলসে কথা বলবো, যেটা আমরা হচ্ছে গ্রাফিক্যালি দেখতে পারি, ভিজুয়ালি দেখতে পারি। আর আরেকটা আছে হচ্ছে রিসোর্স অ্যাসাইনমেন্ট। এখন আমরা যদি চিন্তা করি যে কনক্রিট ওয়ার্ক, হ্যাঁ, আমরা হচ্ছে 4 নাম্বারটা, আমরা যদি ব্রিকেই চিন্তা করি যে আমাদের ব্রিক ওয়ার্ক, হ্যাঁ, এখানে আমাদের টোটাল প্রজেক্টে যে ব্রিক ওয়ার্কটা হবে, সেই ব্রিক ওয়ার্কটা কখন শুরু হবে, কখন শেষ হবে, এবং সেই টাইম ফ্রেমের মাঝখানে আমরা কতটুকু কাজ করব। তো আমাদের একটা শিডিউল আমাদের অলরেডি করা আছে, একটা ডেমো শিডিউল। এই শিডিউল দেখে আমি বলতেছি যে 2025-এর কোয়ার্টার 1 এবং কোয়ার্টার 2-তে আমাদের টোটাল ব্রিক ওয়ার্কের কাজটা শেষ হয়ে যাবে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এবং আমি এখান থেকে কোয়ান্টিটিটাও দেখে নিতে পারতেছি যে আসলে আমাদের কোয়ার্টার 1-এ কত লাগবে, কোয়ার্টার 2-তে কত লাগবে। এবং প্রাইমাভেরাতে আমরা টাইম স্কেলটাকে চেঞ্জ করে, এখানে যেমন কোয়ার্টার 1, কোয়ার্টার 2 দেওয়া আছে, এই ব্রেকডাউনটা আমরা হচ্ছে মান্থলি, উইকলি, ইভেন আমরা হচ্ছে আওয়ারলি পর্যন্ত যেতে পারি। তো এই আউটপুটটা আসলে ডকুমেন্টেড ওয়েতে বা মাইক্রোসফট প্রজেক্টও করা যায়। মাইক্রোসফট প্রজেক্ট, প্রাইমাভেরা, এই সবকিছু মিলে যদি আমরা এই আউটপুটটা নিতে না পারি, তাহলে আসলে এই ইনফরমেশনটা বা এই নলেজটা বা এই জিনিসটা ম্যানেজমেন্টকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি না। পাশাপাশি ম্যানেজমেন্ট হচ্ছে সব সময় হচ্ছে আমার এই ব্রিক লাগবে, এই লোডটা মাথায় নিয়ে থাকবে। যখন উনি ম্যানেজমেন্ট দেখবে যে এই ব্রিকটা হচ্ছে 2025-এর কোয়ার্টার 1, কোয়ার্টার 2-তে থাকবে, উনি যখন 2024-এর কোয়ার্টার 2-তে আছেন, উনি কিন্তু এই জিনিসটা নিয়ে হেডেকে থাকবেন। মূল ব্যাপার হচ্ছে আমার কখন কি লাগবে, এটা হচ্ছে স্যার বলতেছিলেন যে স্কোপ। তো এটা মূলত হচ্ছে স্কোপটাকেই আমরা এখানে মনিটরিং এবং কন্ট্রোল করি। তো এই জিনিসটা যখন আমাদের ম্যানেজমেন্ট পর্যন্ত চলে যায়, বা আমাদের প্রজেক্টে যারা যারা রিলেটেড, প্রজেক্টে যারা কাজ করছে সবার কাছে যখন যায়, তখন একটা টিম হিসেবে যে কাজটা আসে, যে আউটপুটটা আসে, সেটা পার্সোনাল লেভেল থেকে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচে পসিবল হয় না।
আর প্ল্যানিং ইঞ্জিনিয়ার বা প্রাইমাভেরাতে যারা কাজ করেন তাদের মূল কাজটা হচ্ছে একটা টিমটাকে এই লেভেল পর্যন্ত নিয়ে আসা, ইনফরমেশনটাকে এতটুকু ভিজিবল করা যে কার কাজ কতটুকু, কতটুকু করলেই কাজটা শেষ হয়ে যায়, প্রজেক্টের অ্যালাইনমেন্টে থাকে, প্রজেক্ট কোন দিকে যাচ্ছে, এই নেভিগেশন সিস্টেমটা টোটালটাই হচ্ছে আমাদের প্ল্যানিং ডিপার্টমেন্টের বা প্ল্যানিং ইঞ্জিনিয়ারের থ্রুতে আসে। এবং প্ল্যানিং ইঞ্জিনিয়ারের এই মানে ব্যাকবোনটা হচ্ছে এই প্রাইমাভেরা P6, যেটা তাকে অ্যালাউ করে এই ক্লারিফিকেশন গুলো নিয়ে আসা, প্রজেক্টের ভিজিবিলিটি নিয়ে আসা, ফোরকাস্টিং ক্যাপাবিলিটি নিয়ে আসা। প্রজেক্টটা যদি কোনো কারণে ডিলে হয়ে যায়, সেই জিনিসটা ডিলে যে হয়েছে সেটাকে অ্যাড্রেস করা, পাশাপাশি সেটাকে কিভাবে ক্যাচ আপ করতে হয় সেটা ডেফিনেটলি মানে এক্সপার্ট জাজমেন্ট নিয়ে সবার সাথে কথা বলে সেটার প্ল্যান একটা রেডি করা। তো এই ফিচারটা বা এই ফ্যাসিলিটিটা আসলে অন্য কোনো সফটওয়্যার আসলে পাওয়া যায় না। এখন আমি যদি অন্য একটা যেতে যাই, রিপোর্টিং পারপাসে যাই, যে আমাদের এখানে যদি দেখেন অ্যানালিটিক্যাল ইন্টারফেস, সেটা নিয়ে আমি অলরেডি দেখিয়েছি যে প্রাইমারি P6 এর যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেস অনুযায়ী হুম, কিভাবে হ্যান্ডেল করা যায়। আর আমাদের এই কোর্সের একটা অ্যাডিশনাল ফিচার হিসেবে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে এক্সেলে আমরা হচ্ছে ড্যাশবোর্ড দিব। তো আমার এখানে রিপ্রেজেন্টেশনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পাওয়ার বিআই তে করা, কিন্তু পাওয়ার বিআই টা কিছুটা অ্যাডভান্স। পাশাপাশি হচ্ছে আমাদের প্রাইমারি P6 এর কিছু অ্যাডিশনাল, ধরতে গেলে কিছু কাস্টম ফিল্ড ইউজ করে আমাদের এটার আউটপুট নিয়ে আসতে হবে। প্রাইমারি পাওয়ার বিআই তে যদি আমরা আউটপুটটা নিয়ে আসতে যাই, তো আমরা চাচ্ছি যে যিনি ফ্রেশ এখান থেকে শুরু করবে উনিও যেন এখান থেকে ভালো একটা জিনিস নিয়ে যেতে পারে। পাশাপাশি যিনি অলরেডি প্রাইমারি কাজ করছেন ওনাকেও যাতে আমরা সাপোর্ট দিয়ে তাকে একটা লেভেলে আমরা নিয়ে যেতে পারি এই এই কোর্সের মাধ্যমে। তো এই কারণে ম্যানেজমেন্টে যে সরাসরি একটা ইনভলভমেন্ট বা ম্যানেজমেন্ট রিপোর্টিং এ উনি যাতে সরাসরি ইম্প্যাক্ট করতে পারে, সেজন্য হচ্ছে আমরা ম্যানেজমেন্ট ড্যাশবোর্ড রিপোর্ট হচ্ছে আমরা এই কোর্সের শেষের 2টা ক্লাসে হচ্ছে আমরা রেখেছি। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে প্রজেক্টের ওভারভিউ, ওভারঅল প্রজেক্ট স্ট্যাটাস, সেখানে আমরা কন্ট্রাকচুয়াল স্টার্ট, কন্ট্রাকচুয়াল ফিনিশ, অ্যাকচুয়াল স্টার্ট, ফোরকাস্টেড ফিনিশ, ইল্যাপসড ডেট, তারপর হচ্ছে ওভারঅল কত পার্সেন্ট কাজ হওয়ার কথা ছিল, কত পার্সেন্ট কাজ হয়েছে, সেটার বাজেটেড কমপ্লিশন কত, সেটার কাজটা আজকের দিন থেকে কাজটা শেষ করতে কত টাকা লাগবে, এই ফিল্ড গুলো হচ্ছে আমরা দিতে পারি। পাশাপাশি প্রজেক্টের 2টা ডাইমেনশন থেকে আমরা প্রজেক্টের হেলথ ক্যালকুলেট করতে পারি, যে একটা হচ্ছে এসপিআই, শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স, আর এটা হচ্ছে সিপিআই, কস্ট পারফরমেন্স ইন্ডেক্স। শিডিউল পারফরমেন্স ইন্ডেক্সটা হচ্ছে এরকম যে আমার 10 দিনের কাজ আমি 11 দিনে করলাম, তো দশম দিনে আমার কাজটা হয়েছে 90%। এটা হচ্ছে যে আমার কাজটা শেষ হয় না 10 দিনের মাঝখানে। তো এটা যেমন এখানে যদি আমরা দেখি যে 0.96, মানে প্ল্যান অনুযায়ী যতটুকু কাজ করার কথা ছিল তার মনিটারি ভ্যালুতে 96% কাজ করা হচ্ছে। আর সিপিআইটা হচ্ছে আমি কতটুকু কস্ট এফিসিয়েন্সি নিয়ে কাজ করেছি, সেটা দেখা গেল যে আমার 100 টাকার কাজ আমি হচ্ছে 110 টাকা খরচ হয়ে গেছে, তো আমার কস্ট পারফরমেন্স ইন্ডেক্সটা এখান থেকে আসে। আর এখানে যত ডাটাগুলি আছে সেগুলোকে আমরা হচ্ছে মান্থলি ভিউতে নিয়ে আসতে পারি, কোন মাসে কত কাজ, সেই অনুযায়ী কতটুকু কাজ হয়েছে এবং সেই অনুযায়ী কত খরচ হয়েছে। তো এই রিপোর্টটা যদি এখানে রিপ্রেজেন্ট করা আছে পাওয়ার বিআই তে, কিন্তু আমরা এটা হচ্ছে এক্সেল এ দিব। আমরা এক্সেল দিয়ে শুরু করি, এক্সেল খুবই পাওয়ারফুল একটা টুল। এক্সেল কে বিট করার মতো আমার মনে হয় কোনো সফটওয়্যার এখনো হয়নি প্রজেক্ট ম্যানেজমেন্টে, যদি এক্সেলটাকে আমরা ওভাবে ইউটিলাইজ করতে পারতাম। তো সেই এক্সেলে আমরা এই জিনিসটা, ড্যাশবোর্ডটা রেডি করব। রেডি করার পরে সেই জিনিসটা কমিউনিকেট করার পরে আমরা এতটুকু মেক শিওর করবো যে উনি এখান থেকে শুরু করতে পারবে এবং উনি প্রোগ্রেস করবে, এতটুকু আমরা মেক শিওর করবো। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আর্ন ভ্যালু। আর্ন ভ্যালুতে আমরা একটা গ্র্যানুলার লেভেলেও আর্ন ভ্যালুটা দেখতে পারবো, যে আর্ন ভ্যালুর কনসেপ্ট হচ্ছে আমার প্ল্যান কস্ট হচ্ছে 100 টাকা, আমি সেটার অ্যাকচুয়াল সেটার হচ্ছে আর্ন ভ্যালুটা হচ্ছে যে আমি কত টাকার কাজ করলাম, সেটা ধরে নিলাম 90 টাকা বা 95 টাকা কাজ করেছি, 100 টাকার কাজ আমার করার কথা ছিল কিন্তু 90 বা 95 টাকা কাজ করেছি। অ্যাকচুয়াল কস্ট সেটা হচ্ছে আমি সেই যে 95 টাকার কাজ করলাম, এখানে আমার খরচ কত হয়েছে, 98 টাকা। তো মূলত এই তিনটা জায়গা থেকে যদি আমরা একটা প্রজেক্টকে কোশ্চেন করি বা আমাদের ডাটাটাকে কোশ্চেন করি যে আমার প্রজেক্টের হেলথ কেমন, আমরা এই 3টা জায়গায় যদি আমরা কোশ্চেন করি বা আউটপুটটা নিয়ে আসি, আমাদের জন্য টোটাল প্রজেক্টটা ক্লিয়ার হয়ে যায়। এবং এখানে আমরা এফিসিয়েন্সি নিয়েও মেজার করতে পারবো, যে ধরে নিলাম জানুয়ারি মাসে যে পরিমাণ কাজ করার কথা ছিল সেটা এফিসিয়েন্সি কত, ফেব্রুয়ারি মাসে তার এফিসিয়েন্সি কত। তো এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের এফিসিয়েন্সি যদি আমরা একটা ট্রেন্ড লাইনে নিয়ে আসি, যেটা আমরা হয়তো দেখাবো
তখন দেখা যাবে যে আমরা কন্ট্রোলড ওয়েতে যাচ্ছি নাকি আমরা আরো ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছি। এই জিনিসগুলো ম্যানেজমেন্টের একটা রিপোর্টে চলে আসে। তো আর্ন ভ্যালুর কনসেপ্টটাও হচ্ছে আমরা এখানে বুঝাবো, পাশাপাশি এক্সেল ড্যাশবোর্ড যেটা, সেই ড্যাশবোর্ডে হচ্ছে আমরা আপনাদেরকে স্টার্ট করে দিব যে আপনি প্রাইমারিতে একটা প্রজেক্ট করলেন, সেই প্রজেক্টটা করার পরই আমরা সেখানে ডাটাটাকে কিভাবে ট্রান্সফর্ম করছেন, পাশাপাশি সেই ডাটাটা কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে এবং এই রিপোর্টটা কিভাবে রিড করতে হয়, এই জিনিসটা হচ্ছে আমরা খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর ইন্টারফেসে রিসোর্স স্ট্যাটাস, এই আমাদের যে রিসোর্স পুল থাকে বা রিসোর্স ইউসেজ শিট থাকে, সেখান থেকে ডাটা পুল করে আমরা হচ্ছে আপনাদেরকে এক্সেল একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে দিব, যেখানে আপনি কনক্রিট কি পরিমাণ প্রয়োজন সে অনুযায়ী কতটুকু আপনার খরচ হয়েছে, পাশাপাশি হচ্ছে আপনার ব্রিক মানে কনজিউমেবল আইটেম হিসেবে ধরতে পারেন, সেখানে আপনার ম্যান পাওয়ার হিসেবে ধরতে পারেন, সেখানে আপনার হচ্ছে ধরতে গেলে ওভারঅল যে রিসোর্সটা আপনি একটা প্রজেক্টে ইউজ করবেন সেই রিসোর্সের একটা হিস্টোগ্রাম বা রিসোর্সের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভালো হবে, আপনার টিমের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ভালো হবে, আপনার রিপোর্টিং লাইনের জন্য ভালো হবে, পাশাপাশি ম্যানেজমেন্ট যখন এই জিনিসটা রিড করবে, আপনি যখন তার সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারবেন, এটা তার বিজনেসেও একটা ইম্প্যাক্ট ফেলবে, তাদের ইনফর্মড ডিসিশন নিতেও ইম্প্যাক্ট ফেলবে, যেটা আপনার পার্সোনাল গ্রোথ, ক্যারিয়ারের গ্রোথ, পাশাপাশি যেই অর্গানাইজেশন আপনি কাজ করছেন সেই অর্গানাইজেশনের গ্রোথের সাথে অ্যালাইন থাকবে, যেটা আপনি একটা আপনার ক্যারিয়ারের শুরুতেই এই জিনিসটা আপনি প্র্যাকটিস করতে পারেন। তো এবং আপনি যদি মিডল পয়েন্টে থাকেন বা আপনি যদি একজন প্রজেক্ট ম্যানেজার লেভেলেও যদি থাকেন, আপনার একটা অ্যাডিশনাল ভ্যালু আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার এই স্কিল সেটটা দিয়ে। তো আমার মনে হয় রিপ্রেজেন্টেশনটা আমার এখানেই শেষ। আমাদের কোর্সটা নিয়ে যদি আমি একটু বলি, যে ট্রেনিং মডিউলটাতে আমরা সেশন নিব হচ্ছে টোটাল 8টা, যেখানে প্রাইমারি বেসিক্স এর ইন্ট্রোডাকশনটা আমরা আবার দেখব, সেখানে প্রজেক্টের সেট আপটা থাকবে, ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা থাকবে, এটা নিয়ে হচ্ছে আমরা একটা সেশন করব। থার্ড সেশন হচ্ছে আমরা অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবো। ফোর্থ সেশনে হচ্ছে রিসোর্স পুল, রিসোর্স অ্যাসাইনমেন্ট, অপটিমাইজেশন, এই টেকনিকগুলি নিয়ে কাজ করব। সেশন 5 হচ্ছে কস্ট লোডিং, প্রোগ্রেস মেজারমেন্ট টেকনিক্স, এই জায়গাগুলি নিয়ে কাজ করব। 6-এ গিয়ে হচ্ছে আমরা বেসলাইন করবো প্রজেক্টটা, পাশাপাশি সেই বেসলাইন করা প্রজেক্টটাকে আমরা প্রজেক্ট কিভাবে আপডেট করতে হয় সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখ, যখন আমরা আপডেট করতে পারছি এবং পাশাপাশি হচ্ছে সেটাকে কিভাবে ম্যানেজ করা যায় সেটা করতে পারছি, তখন আমরা দেখাবো যে সেশন 7-এ ডাটা এক্সপোর্ট, ফিল্টার্স, লেআউটস এন্ড রিপোর্টিং ফর এক্সেল, এটা হচ্ছে আমরা ডাটাটাকে প্রিপেয়ার করে ফেললাম, আর হচ্ছে একটা সেশনে আমরা হচ্ছে বিল্ডিং এন এক্সেল ড্যাশবোর্ড ফর স্টেক হোল্ডার। মোস্টলি এখানে হচ্ছে পিভট টেবিলের কাজ থাকবে, যেটা আমি আপনাদেরকে দেখাবো আর কি। আর পাশাপাশি যদি কখনো মনে হয় যে আপনি সেটা ইনিশিয়ালি ওই সময়টাতে ধরতে পারছেন না, আমরা যেহেতু এই ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করছি, আপনারা সেটার ভেতরে ঢুকে কিছু নাড়াচাড়া করেও দেখতে পারবেন। তো সেদিক থেকে আমার মনে হয় যে এই সেশন 8টা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট, মানে ম্যানেজমেন্টকে কমিউনিকেশনের জন্য। তো আমরা এই ফাইলটা হচ্ছে আমরা ক্লাস 6-এর দিকেই দিয়ে দিব, সেশন 6-এর দিকে দিয়ে দিলে আপনারা একটা টাইম পাবেন সেটা নিয়ে কিছু কাজ করার আর কি। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমি স্ক্রিনশট, আচ্ছা স্ক্রিনশটটা থাকুক, যদি কারো কোশ্চেন থাকে প্লিজ। থ্যাংক ইউ মারাফুল আলম ভাইয়াকে। এই পর্যায়ে আমরা কোশ্চেন আনসার সেশনে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আমরা একজন একজন করে কোশ্চেন নিব। হ্যান্ড রেজ করে আপনার কোশ্চেন আস্ক করতে পারেন যদি কারো কোনো বিষয়ে কোশ্চেন থাকে। আর আমাদের জুম চ্যাট বক্সে আমাদের এইমের যত ধরনের অনলাইন অ্যাক্টিভিটিস আছে, ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ, লিঙ্কডইন গ্রুপ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, সবকিছু দেয়া আছে। এবং আমাদের এই কোর্সের ব্যাপারে যে একটা
হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হয়েছে। বেশিরভাগই আপনার ওই গ্রুপে জয়েন করেছেন ইতিমধ্যে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দেওয়া হয়েছে। জি, মোহাম্মদ ওহিদুজ্জামান বলেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আহ, আমার কোশ্চেন যেটা আছে, আমাদের ক্লাস কি তাহলে 8টা হবে? আর এবং সেশনটা কখন শুরু হতে পারে, ডিউরেশন কেমন থাকবে? আমাদের 8টা সেশনে আমরা এই টোটালটা কভার করতে পারবো। আমাদের হচ্ছে সপ্তাহে 2 দিন আমরা ক্লাস নিব, সোমবার এবং বুধবার। 2 ঘন্টার সেশন থাকবে, এর মাঝখানে 1.5 ঘন্টা আমি ডেমনস্ট্রেট করব এবং ½ অ্যান আওয়ার আমাদের যারা পার্টিসিপেট করবে ওনাদের কোশ্চেনের জন্য, ক্লারিফিকেশনের জন্য থাকবে। আর আমাদের ক্লাসটা স্টার্ট হওয়ার কথা ছিল 18 তারিখ, কিন্তু সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের উপর একটু ডিপেন্ড করবে। তো এটা হচ্ছে আমরা সবার সাথে কথা বলে নিব। জি, ধন্যবাদ। হ্যালো, জি, প্লিজ বলেন। আমি নাইমুল ইসলাম বলছিলাম। জি ইয়া, মারুফুল আলম। ইয়া, বন্ধু আমি নাইমুল। জি। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। চিনতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কোনো আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, আমার ব্যাচমেট এই জন্য বলছি সরি এগেইন। আমার এখানে একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমি যে প্রাইমেভেরা P6টা যখন কন্ট্রোল করব, যখন আমি শিডিউল গুলা কিংবা প্ল্যানিংটা করতে যাচ্ছি, তখন অন্যান্য ডিপার্টমেন্টের সাথে তো রিলেটেড, যেমন আমার যদি প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট ঠিকভাবে সাপোর্ট না করে, কিংবা আমার দেখা গেল যে যারা অনসাইট কনস্ট্রাকশনে আছে, আমার টোটাল যে কনস্ট্রাকশন ভলিউম। হ্যালো, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি, আমি মনে হয় কোশ্চেনটা ধরতে পেরেছি। এটার আচ্ছা, আনসারটা হচ্ছে এরকম যে এটার আনসারটা হচ্ছে মূলত এরকম যে আমরা যে ফ্যাসিলিটি গুলি পাই রিয়েল কেসে, আমার বাইরে থেকে মনে হয় যে জি আসলে এটা আমি একা যাচ্ছি, আমাকে কেউ হেল্প করবে না। কিন্তু আমি যখন ফার্স্ট ইমপ্রেশন ইয়াটা ছিলাম, যে ইম্প্যাক্ট অফ প্রাইমারি বেসিক বা প্ল্যানিং ডিপার্টমেন্ট যেটা, সেখানে আমার একটা ছিল কিন্তু অথরিটি। অথরিটি মানে হচ্ছে যে আমি যখন একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি, তখন আমার অথরিটিটা সেরকমই থাকে, যেখানে সব ডিপার্টমেন্ট আমার সাথে কোঅপারেট করবে। আর আমি যদি সহজ ভাষায় বলি যে একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ার উনি হচ্ছে অ্যাসোসিয়েট প্রজেক্ট ম্যানেজার, একটা একটা থাম্ব রুল হিসেবে যদি আমি চিন্তা করি। কারণ একটা প্রজেক্টে সবচেয়ে বেশি ইনফরমেশন নিয়ে থাকে বা কন্ট্রোল নিয়ে থাকে একজন প্রজেক্ট ম্যানেজার, এবং প্রজেক্ট ম্যানেজার যতটুকু ডোমেইন নিয়ে কাজ করে সে ততটুকু ডোমেইন নিয়েই হচ্ছে প্ল্যানিং ইঞ্জিনিয়ার কাজ করে। আর প্র্যাকটিক্যালি আমরা যেটা পাই সেটা হচ্ছে যে আমি প্রজেক্ট ম্যানেজারকে প্রথমে প্রজেক্ট প্ল্যানিং এবং শিডিউলিং এর সময় প্রজেক্ট ম্যানেজারের সাথেই হচ্ছে আমার কাজ করতে হচ্ছে বেশি। কেমন কাজ করতে হচ্ছে, উনি আমাকে বসে বসে কাজ করে দিবে না। উনার সাথে যখন আমি যাব, নতুন জয়েন করলাম, প্ল্যানিং ম্যানেজার প্রজেক্ট ম্যানেজারের স্যারের রুমে গেলাম, স্যারকে বললাম যে স্যার আমি এভাবে প্রজেক্টটাকে প্ল্যান করতে চাই, আমি এই ডিপার্টমেন্টের সাথে আমার কাজ করতে হবে, আপনি স্যার একটু বলে দেন। যখন উনি এই জিনিসটা ওভাবে বলে দিবে, উনি ওনার ডেফিনেটলি ওনার রিকোয়ারমেন্ট উনি আমাদেরকে জানাবে যে আমরা হচ্ছে প্রজেক্টটাকে এভাবে দেখতে চাই, আমাদের রিপোর্টিংটা এমন হতে হবে। এই জিনিসগুলো যখন উনি দিয়ে দিবে, তখন উনি আমাকে অথরাইজ করে দিবে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে, তাদের সাথে মিটিং করে, তাদের যে এক্সপার্ট নলেজটা আছে বা এক্সপার্ট জাজমেন্ট থাকে, সেই জাজমেন্ট গুলি যাতে আমার সাথে ওনারা শেয়ার করে, ফাইনাল প্রোডাক্ট হিসেবে কোলাবোরেশন করে হচ্ছে আমরা প্রজেক্টে প্ল্যানিং করছি। এখানে প্ল্যানিং বলতে এমন না যে আমি নিজে থেকে প্রোয়েক্টিভলি প্ল্যানিং প্ল্যানিং করতেছি বা একা প্ল্যানিং করতেছি, ব্যাপারটা এরকম না। আমি একটা এক্সিস্টিং টিমকে ডাটা ড্রিভেন সিস্টেমের মাধ্যমে অর্গানাইজড ওয়েতে হচ্ছে আমি সেটাকে নিয়ে আসতেছি। এটা হচ্ছে প্ল্যানিং ইঞ্জিনিয়ারের বা আমাদের কাজ মূলত। একটা টাইমে গিয়ে দেখা যায় যে কেউ আমাকে সাপোর্ট না দিলেও আমি সেই প্রজেক্টটা প্ল্যান করতে পারতেছি, যেটা রিয়েলিস্টিক, সেটা হয়। কিন্তু আমাদের প্র্যাকটিস অনুযায়ী যখন আমাকে একটা কোম্পানি নিবে, সে কোম্পানি আমাকে ততটুকু অথরিটি দিয়ে নিবে যেখানে আমি প্রকুরমেন্টের সাথে কথা বলতে পারবো, তাদের এক্সপার্ট জাজমেন্ট আমরা নিতে পারবো, তাদের কাজের ধরন বা তাদের প্রসেস বা তাদের ধরেন কোন একটা প্রসেস তাদের অলরেডি আছে,
সিগনেচারের প্রসেস। ধরে নিলাম আমার একটা ফরেন প্রকিউরমেন্ট থেকে একটা মেটেরিয়ালস কিনে নিয়ে আসতে হবে, তো এটা রিকুইজিশন রেজ হবে, সেটা বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্রুভ হয়ে আসবে, ফাইনালি সেটার জন্য একটা পারচেস অর্ডার ক্রিয়েট হবে। তো এই যে প্রসেসগুলি আমরা প্রাইমারি ইনপুট দিই না, এটা আমরা দিই না এখন, এতটুকু মাইক্রো ম্যানেজমেন্ট আমরা করি না, কিন্তু উনার যে প্রসেসটা আছে, এই প্রসেসটা হচ্ছে আমরা তাদের সাথে কথা বলে নিই, তারা আমাদের সাথে শেয়ার করে, আমাদেরকেও লার্ন করে, আমাদেরকেও তাদের ইনফরমেশন গুলো দেখায়, যাতে আমাদের প্রজেক্টে এমন হয় তাদের উপর ওভার বার্ডেন কোনো ধরনের রেসপন্সিবিলিটি না আসে। দেখা গেল ওনারা এভাবে চিন্তা করে যে আমি এই প্রজেক্টটা যখন রেডি হচ্ছে, প্ল্যানিংটা যখন রেডি হচ্ছে, আমি যদি ইনপুট না দেই, এক সময় দেখা যাবে যে আমার কাজই থাকতেছে না 3 মাস, ম্যানেজমেন্ট আমার উপর ক্ষেপে থাকবে যে ভাই তুমি তো কোনো কাজ করো না, তোমার চাকরি নাই। আবার দেখা গেলো যে পরবর্তী 3 মাস এমন কাজ যে আমি আমার ফ্যামিলিকেও টাইম দিতে পারতেছি না। তো এটা হচ্ছে গিভ এন্ড টেক একটা ব্যাপার। আমি একটা প্ল্যানিং এর ড্রাফট রেডি করলাম, আমি তাদের সাথে বসলাম, মিটিং করলাম, প্রজেক্ট ম্যানেজারের অথরিটি নিয়েই আমরা মিটিং করলাম, তাদেরকে দেখালাম যে ভাই আপনার ইম্প্যাক্ট হচ্ছে এরকম। অন্য একটা ডিপার্টমেন্টকে বললাম, সিভিল ডিপার্টমেন্টকে বললাম যে ভাইয়া আপনার ইম্প্যাক্ট হচ্ছে এরকম, আপনার এরকম কাজ আসতেছে, এটা কি রিয়েলিস্টিক নাকি রিয়েলিস্টিক না। এই ক্রস এন্ড ব্যালেন্সটা হচ্ছে আমরা এই প্রাইমারি ভেরার থ্রুতে আমরা কমিউনিকেশনটা হচ্ছে 90%, বাকি 10% হচ্ছে আমরা স্কিল সেট। হ্যাঁ, তো এই কমিউনিকেশনের ভেতরেই হয়ে যায়। কিন্তু যে আউটপুটটা আমরা প্রাইমারি P6 এর থ্রুতে দিচ্ছি, এই আউটপুটটা আমরা হচ্ছে অন্য কোনো সফটওয়্যারে দিতে পারতেছি না। এক্সেল খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার, কিন্তু এক্সেলে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পাথ মেথডটা আমরা মেজার করতে পারি না, আমরা এখনো এটা করতে পারি না। যদি পারতাম আমরা এক্সেলেই থাকতাম, কিন্তু এই ক্রিটিক্যাল পাথ মেথড অ্যানালাইসিসটা করতে আমাদের প্রাইমারি P6 বা মাইক্রোসফট প্রজেক্ট নিতে হয়, যেখানে মাইক্রোসফট প্রজেক্টের চাইতে প্রাইমারি P6টা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির জন্য রোবাস্ট একটা ফাইনাল সলিউশন। ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে কারোর সাথে ফাইট করতে হবে না আমাকে কাজ করার জন্য, আমি এনটাইটেল থাকবে এই কাজটা করার জন্য। এবং মাল্টিপল ডিপার্টমেন্ট থেকে তারা আমার সাথে বসবে, আমার আমার সাথে তারা ডিসকাস করবে, আমি তাদের সাথে ডিসকাস করব, তারা কিছু আমাদেরকে প্রসেস দেখায় দিবে, আমি সেই অনুযায়ী কাজ করে তাদের সাথে রিভিউ করে নিব। প্ল্যানিংটা একটা বড় একটা ব্যাপার, যেটা মোটামুটি প্রজেক্টের শুরুতে করে নিতে হয়, পরবর্তীতে আস্তে আস্তে সেটা আরো একুরেসির দিকে যায়। তো আমার কাছে আনসার হিসেবে আমি যেটা বলবো যে সিচুয়েশন এরকম হবে না যে আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না। সিচুয়েশনটা এমন হবে যে উনি আমাকে বলতেছে যে আপনার রিপোর্টটা নিয়ে কালকে আমার সাথে একটু বসেন। ধরে নিলাম আমি একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ার এন্ট্রি লেভেল, আর যিনি কথা বলছেন উনি ধরে নিলাম প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের হেড বা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের একজন সিনিয়র ম্যানেজার। উনি আমাকে বলবে যে মারুফ সাহেব আপনি আগামীকালকে আমার সাথে বসবেন, আপনি যে শিডিউলটা করছেন সেটা আমার সাথে আমি এগ্রি করি কিনা এই জিনিসটা আপনি আগামীকালকে ক্রস চেক করবেন। তো এই প্ল্যাটফর্মটা আমরা পেয়ে থাকি। তো এই জায়গা থেকে আমরা অথরিটিও পাই, আমরা নিজেদেরকে প্রুফ করি, পাশাপাশি তাদের দিক থেকে আমরা নলেজটা গেইন করতে পারি। নাইম, এটাই কি কোশ্চেন ছিল? আনসারটা কি ঠিক আছে? থ্যাংক ইউ। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ হ্যান্ড রেজ করুন। স্যার তো আমাদের জি, মাহমুদ হাসান। আমার একটা কোশ্চেন হচ্ছে, এন্ট্রি লেভেলে যারা হচ্ছে প্ল্যানিং এ জয়েন করছেন তাদের মানে জি, যদি তারা এই সেক্টরে থাকতে চান, সেক্ষেত্রে তাদের ক্যারিয়ার পাথটা কেমন হবে? অর্থাৎ ধরেন আমি যদি সহজ ভাষায় বলি, মানে তারা হচ্ছে তাদের অর্গানাইজেশনটা আস্তে আস্তে কিভাবে আপগ্রেড হবে, সেই একটা ফ্লো চার্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে প্ল্যানিং ডিপার্টমেন্টে থাকা এটার জন্য আসলে দেখা যায় যে কখনো কখনো মানে একটু মনে হয় যে না, আমি যদি এখন ডিজাইনের কাজগুলো একদমই না দেখি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে, তাহলে শুধু প্ল্যানিং এ থাকলে উপরে মানে একটা ভাষা ভাষা নলেজ যেটাকে বলে আর কি। তো এই ক্ষেত্রে আসলে ডিপে যাওয়ার কতটুকু প্রয়োজন হয়, বা এটার সাথে এটার কোরিলেশন কেমন? মানে এই সেক্টরে যদি কেউ তার ক্যারিয়ারটাকে স্ট্রংলি বিল্ড আপ করতে চায়, সেক্ষেত্রে তার হচ্ছে টেকনিক্যাল নলেজ গুলা কেমন রাখা উচিত, বা কখন কোন কোন ক্ষেত্রে আসলে কিভাবে অ্যাডজাস্ট করা উচিত নলেজ গুলা, এটা একটু জানতে চাচ্ছি। অবশ্যই।
জি, আচ্ছা এখানে আমি যেটা অ্যাড করতে চাই যে আমরা যখন পাশ করে বের হব তখন প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে আমার ক্যারিয়ারটা কিভাবে গ্রো করব। তো প্ল্যানিং ইঞ্জিনিয়ার আর হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের মাঝখানে আহ, মানে প্ল্যানিং ইঞ্জিনিয়ার ওয়ান কাইন্ড অফ অ্যাসোসিয়েট প্রজেক্ট ম্যানেজার, আমি আমার মতো করে আর কিভাবে বুঝি। তো যখন আমার একটা ব্যাপার হচ্ছে কি, প্ল্যানিং ইঞ্জিনিয়ার হচ্ছে একটা মানে কি বলে একটা পরিচয় পরিচয় বলতে এরকম যে আমি সিভিল ইঞ্জিনিয়ার, সেটা আমি সাইট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট কোঅর্ডিনেটর, ম্যানেজার, এজিএম, ডিজিএম, এইভাবে আমি বিভিন্ন ভাবে দেখতে পারি, কিন্তু সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। আর প্ল্যানিং ইঞ্জিনিয়ার হচ্ছে সেম ভাবেই, যে আমি সেখানে মানে জুনিয়র হই সিনিয়র হই, প্ল্যানিং ইঞ্জিনিয়ার মানে হচ্ছে প্ল্যানিং ইঞ্জিনিয়ার, আমি একটা কনসেপ্ট নিয়ে কাজ করি। তো আমার কথা হচ্ছে যে এটার যদি একজন চায় যে আমি প্ল্যানিং ডিপার্টমেন্ট নিয়েই থাকবো, ইনিশিয়ালি উনি হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটরের ইকুইভ্যালেন্ট থাকবে। এটা হচ্ছে আমার ইয়া থেকে, উনি প্রজেক্টের এক্সিকিউশন খুব কাছাকাছি থেকে দেখবে, ব্যাপারটা এরকম না। তার সিনিয়র যে আছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, উনার সাথেও খুব বেশি তার কাজ থাকবে এমন না, কিন্তু উনাকে কোঅর্ডিনেট করে কাজ করতে হবে। সো একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ার ফ্রেশ গ্রাজুয়েট, সে যদি অপরচুনিটিটা পায়, একদম ফ্রেশ থেকে যদি অপরচুনিটিটা পায়, উনি হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটরের যে রেসপন্সিবিলিটিটা থাকে অনেকটা তার সাথে মার্জ হয়ে যায়। তো এখানে আপনি একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। সেকেন্ড জিনিস হচ্ছে এবং হচ্ছে এটা এটা আপনার হচ্ছে আরো গ্রো করবে। হ্যাঁ, সেকেন্ড যেটা আপনি বললেন যে আপনার মনে হচ্ছে যে আপনি স্ট্রাকচারাল ডিজাইনের ফিল্ডে থাকতে চাচ্ছেন, বা আপনি হচ্ছে এক্সিকিউশনে থাকতে চাচ্ছেন, বা ধরেন আপনি হচ্ছে বিজনেস ডেভেলপমেন্টে থাকতে চাচ্ছেন। আমি যখন কথা বলেছি তখন দুইটা অ্যাঙ্গেল থেকে বলেছি, যারা হচ্ছে প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে প্রাইমারি পিসিসটাকে অ্যাডপ্ট করতে চায় বা স্কিল সেটটাকে অ্যাডপ্ট করতে চায়, এটা হচ্ছে একটা ট্র্যাক। সেকেন্ড ট্র্যাক হচ্ছে যিনি অলরেডি অন্য একটা ট্র্যাকে আছেন কিন্তু এই স্কিল সেটটা অ্যাড করতে চায়। আমি যদি চিন্তা করি যে আপনি একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছেন, আপনি অ্যাডিশনাল ভ্যালু হিসেবে যদি প্রাইমারি P6 এর কাজ জানেন এবং সেই প্রজেক্টে যদি কোনো প্ল্যানিং ইঞ্জিনিয়ার না থাকে, সেখানে কিন্তু আপনি আপনার যে কি বলে টেকনিক্যাল এক্সপোজারটা আপনি চাচ্ছেন আপনি সেটাও পাবেন। পাশাপাশি ম্যানেজমেন্টের দিক থেকে যে এক্সপোজারটা আছে, মানে ম্যানেজমেন্ট রিলেটেড কাজ, প্ল্যানিং রিলেটেড কাজ, এটা থেকেও এক্সপোজার পাবেন। আমি যখন কেরিয়ার শুরু করি তখন আমি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে শুরু করি, কিন্তু সেখানে আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করেছি হাতে লিখে। আমি কাগজ নিতাম, কাগজ নিয়ে আজকের দিনে কি কাজ ছিল সেটা লিস্ট করতাম এবং আজকের দিনে কি কাজ হয়েছে সেটা লিস্ট করতাম। এটা ছিল আমার শুরু, প্রথম জবে। সেখান থেকে কিন্তু আমার কাছে পরবর্তীতে আমি ড্রিফট করে বা আমি হচ্ছে কেরিয়ার গ্রোথ করে হোক ড্রিফট করে হোক, আমি হচ্ছে এখন প্ল্যানিং এই ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, যেখানে আমার পার্সোনাল একটা কি বলে গোল হচ্ছে কালচারাল একটা ট্রান্সফরমেশন। যেটা আমরা আগে অ্যানালিটিক্যাল, আমরা হচ্ছে কিছুটা হাতে লিখে কাজ করতাম, সেখান থেকে আমরা কিছুটা ডিজিটালাইজড হচ্ছি এবং এটার ফিউচার অনেক ভালো। আমার মিনিংটা হচ্ছে এরকম, আপনি একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার, আপনি প্রজেক্ট ইঞ্জিনিয়ারের দিক থেকে বা আপনি একজন স্ট্রাকচারাল ডিজাইন করতেছেন, স্ট্রাকচার নিয়ে আপনার খুব কাজ করতে ভালো লাগে, বা আপনি ট্রান্সপোর্টেশনে কাজ করতে ভালো লাগে, আপনি যে ফিল্ডে যেতে চান আপনি সেখানে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি আপনার ওই গোলের সাথে আপনার অ্যাডিশনাল একটা স্কিল সেট হিসেবে প্রাইমারি P6 বা প্ল্যানিং এর যে কনসেপ্ট, এই জিনিসগুলো নিয়ে যখন কাজ করবেন, আপনার ক্যারিয়ার 30 থেকে 40% বেশি এক্সেলারেট করবে। আপনি 30 থেকে 40% বেশি অথরিটির মাঝখানে থাকবেন। আপনার ক্যারিয়ার গ্রোথ 30 থেকে 40%-এর মতো আপনার হচ্ছে যা মানে ইয়া করবে, ক্যারিয়ারটা গ্রোথ হবে। আপনি 30 থেকে 40% হচ্ছে আপনি ম্যানেজমেন্টের কাছাকাছি থাকতে পারবেন, তাদের এক্সপোজারে থাকতে পারবেন, তারা বিজনেস কিভাবে করে সেই জিনিসটার একটা এক্সপোজারে থাকতে পারবেন, আপনি প্রজেক্ট ম্যানেজারের সাথে কোলাবোরেট করে কাজ করতে পারবেন। সিস্টেমটা হচ্ছে এরকম, প্ল্যানিং ইঞ্জিনিয়ার নেই কিন্তু সেই আউটপুটটা আপনি দিতে পারতেছেন। প্রজেক্ট ম্যানেজার আপনাকে ডেকে নিয়ে বলবে যে আমার এই কাজটা লাগবে, আগামীকালকে থেকে তুমি হচ্ছে অফিসে এসে আমার সাথে আধা ঘন্টা করে বসবা, আমি এইভাবে তোমাকে বলে বলে দিব, তুমি এগুলো কাজ করবে। আলটিমেটলি উনি কিন্তু নলেজ শেয়ার করতেছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। শুধুমাত্র প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি এই জায়গাটাতে থাকেন, আপনাকে কিন্তু কাজ শেখানোর জন্য প্রজেক্ট ম্যানেজার কখনো ডেকে নেবেন। কিন্তু যখন আপনি অ্যাডিশনাল ভ্যালু হিসেবে একটা ভ্যালু আপনি অ্যাড করতে চাচ্ছেন, সেই ক্যাপাবিলিটি আপনার আছে, প্রজেক্ট ম্যানেজার নিজে ডেকে নিয়ে বলবে যে আগামী এক সপ্তাহে কি কাজ আছে, চলো সেটা প্ল্যান করি, তুমি তোমার পার্টটা করবে আর বাকিটা হচ্ছে আমি কন্ট্রোল করবো। তো এই যে যেখানে প্ল্যানিং ডিপার্টমেন্ট নাই, প্ল্যানিং ইঞ্জিনিয়ার নাই, কিন্তু আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টটা চালু আছে, সেখানেও কিন্তু আপনি সেম জিনিসটাই পাচ্ছেন, যেখানে আপনার পার্সোনাল ইন্টারেস্ট, স্ট্রাকচারাল ডিজাইন বা কি বলে ওই এক্সিকিউশন, বা সেখানে যদি প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট,
এই যে কোনো জায়গাতে আপনি আছেন সেটাও আপনি পাচ্ছেন, পাশাপাশি অ্যাডিশনাল ভ্যালু হিসেবে আপনি প্রজেক্ট প্ল্যানিং এর বা এই এক্সপোজারটাও আপনি পাচ্ছেন। আর এটা ম্যানেজেবল, এটা এমন না যে আপনার ডাবল রেসপন্সিবিলিটি, ব্যাপারটা এরকম না। এটা আপনি এনজয় করবেন আপনি যখন এই ফিল্ডটাতে আসবেন, যখন আপনি দেখবেন যে একটা মিটিং এ আপনার রিপোর্ট গুলি দেখে আপনার ম্যানেজমেন্ট যখন বলতেছে যে গুড জব, এই জিনিসটা আপনার হয়তো 3 বছর লেগে যাবে অ্যাচিভ করতে, কিন্তু আপনি যখন কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে মিটিং করছেন, প্রতি মাসে মিটিং করছেন এবং ইনফর্মড ডাটার উপর বেস করে আপনি রিপোর্ট জেনারেট করছেন, আপনার এটা মোস্ট প্রবাবল যে আপনি খুব দ্রুতই আপনি এই জিনিসটা পাবেন। একটা থামস আপ পাওয়া, এটা প্রফেশনালদের আসলে কতটুকু কি বলে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আসে, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো আপনি এই জিনিসটা পাবেন, এটা হচ্ছে আমার কথা। আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবেও ক্যারিয়ার গ্রো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এটাকে অ্যাডিশনাল একটা স্কিল সেট হিসেবে নিয়ে যাবেন, তাতেও কোনো সমস্যা নেই, এবং দুইটাই আপনার জন্য প্রফিট। এটা হচ্ছে ভাইয়ের কথা। জি ভাই, ধন্যবাদ। মুকিত, আমরা আপনার কাছে চলে যাই। জি, থ্যাংক ইউ। আসিফ আহমেদ হ্যান্ড রেজ করছেন। জি স্যার, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটা প্রজেক্ট যখন ফার্স্টে রান করে তখন প্ল্যানটা একরকম থাকে, তো তারপরে দেখা যায় যে খুবই দ্রুত প্ল্যান গুলা মাল্টিপল টাইমস চেঞ্জ হয়। তো প্রথমে যে প্ল্যানটা থাকে তারপরে অনেকগুলো ক্যাচ আপ প্ল্যান তৈরি হয়। সেক্ষেত্রে প্রাইমাভেরার মধ্যে কতগুলো প্ল্যান পর্যন্ত ক্যাচ আপ হিসেবে দেখানো যায়? ফর এন এক্সাম্পল, আমি চিন্তা করলাম যে এটা 100 ডেজ এর মধ্যে হবে, পরবর্তীতে দেখা গেল যে প্ল্যানটা শিফট হয়ে গেল, আরেকটা পর্যায়ে গেল, ডেডলাইনটা আরেকটা গেল। তো আমি এটাকে আবার ক্যাচ আপ করলাম, তারপরে আবার ক্যাচ আপ করলাম, এরকম মাল্টিপল টাইমস চেঞ্জ করার পরে এটাকে কিভাবে হ্যান্ডেল করে আর কি প্রাইমারিতে? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে অনেক সময় প্রজেক্ট ম্যানেজার বা ম্যানেজমেন্টের অনেকে এক্সেস চায় যে তুমি যে প্ল্যানটা করছো ওইটা তুমি আমাকে সফট কপি না দিয়া বা পিডিএফ কপি না দিয়ে তুমি আমাকে দাও, তুমি আমাকে এক্সেস দাও, আমি আমার সফটওয়্যার থেকে বা আমার এক্সেস থেকে দেখতে চাই, বা আমি চাইলে কিছু মডিফিকেশন করতে চাই, যেটা ক্লাউডে থাকতে পারে বা অনলাইনে থাকতে পারে, বা এট এ টাইমে মানে মাল্টিপল পার্সন এট এ টাইমে আমরা কাজ করতে চাই। এটা কি কিভাবে প্রাইমারি হ্যান্ডেল করে, এটা একটু জানার দরকার ছিল আমার। আচ্ছা, আমরা দুইটা পার্ট এখানে, একটা হচ্ছে আমরা ক্যাচ আপ প্ল্যানটাকে কিভাবে করতেছি। এটা নর্মালি যখন একটা ব্যাপার, আপনি প্রাইমারি এই স্কোপ থেকে বের হয়ে আসেন, এক নম্বর কথা, স্কোপ থেকে বের হয়ে আসেন। আপনি যখন দেখবেন যে আপনার প্রজেক্টে র্যান্ডমলি প্রজেক্টের সিনারিও গুলো চেঞ্জ হচ্ছে, সেখানে আপনার হোয়াট ইফ দিয়েও আপনি করতেছেন, আপনার হচ্ছে রিফ্লেকশন করে কাজ করতেছেন, কিন্তু সেটা আসলে ম্যানেজেবল হচ্ছে না। আমি জিনিসটা উদাহরণ দিয়ে বলি, যখন আপনি দেখবেন যে আপনার একটা প্ল্যান প্রতি মাসে মাসে চেঞ্জ হচ্ছে, প্ল্যান চেঞ্জ হওয়া মানে হচ্ছে আপনার বেসলাইনটা চেঞ্জ হচ্ছে, সেখানে আপনার প্রবলেমটা এটা না যে প্রাইমারি কতগুলা বেসলাইন ক্রিয়েট করতে পারবে। হ্যাঁ, আপনি হচ্ছে 5টা বেসলাইন ক্রিয়েট করলেন, প্রতি 3 মাসে একটা করে বেসলাইন ক্রিয়েট করলেন, সেটা হেলদি। কিন্তু যখন আপনি দেখবেন যে খুব র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে এবং অনেক জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে চেঞ্জ রিকোয়েস্ট আসছে, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটা আসলে প্রবলেমটা প্রাইমারি বা একজন প্ল্যানিং ইঞ্জিনিয়ারের না, প্রবলেমটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। তারা কি এক্সপেক্ট করছে প্রজেক্টটা, সেটা নিয়ে আপনি কিভাবে করছেন। তো আমার এখানে যখন আমি ডেমনস্ট্রেট করলাম, তখন এই জিনিসটা এরকম ছিল যে আমাদের প্ল্যানিং ইঞ্জিনিয়ারদের কাজ 90% কমিউনিকেশন, বাকি 10% স্কিল। তো আমাদের 90% কমিউনিকেশনের দিকে আপনার এখানে ফোকাস করা উচিত, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমি এক্সপেকটেশনের দিক থেকে যদি বলি, আমি হচ্ছে আমার স্লাইডে যেটা দেখেছিলাম যে প্রজেক্টের ভিজিবিলিটি নিয়ে আসা। আপনি যখন দেখবেন যে আপনি একটা প্রজেক্টে জয়েন করেছেন, আপনি ডেফিনেটলি দেখবেন আপনি প্রজেক্টে 6 মাস 1 বছর কাজ হয়ে গেছে, তখন আপনার রিক্রুটমেন্ট হয়েছে, তখন কিন্তু আপনার আসলে ওইরকম প্ল্যান করার কিছু নাই। প্রজেক্টের কাজ যেভাবে চলতেছে সেভাবেই আপনি চলে যাচ্ছেন। আপনি ম্যানেজমেন্টকে বলবেন যে আমি প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত কাজ, যে স্কোপ আছে সেটাকে করে, তারপর হচ্ছে আমি এখানে কাট অফ ডেটে প্রজেক্টের প্রোগ্রেস দিয়ে তারপর হচ্ছে আমি প্রজেক্টে মনিটরিং করবো, এতটুকু সময় আপনাকে দিব। এটা হচ্ছে কমিউনিকেশনের ব্যাপার। এজন্য আমি এই স্লাইডটা নিয়ে এসেছিলাম যে স্টেজেস অফ প্রজেক্ট কন্ট্রোল। আপনি যখন কেরিয়ারটা বা আপনার কন্ট্রাক্টটা শুরু করলেন সেই কোম্পানিতে, সেখানে আপনার ম্যানেজমেন্টের সাথে একটা ভার্বাল এগ্রিমেন্টে আসতে হবে যে স্যার, আমি যদি ভালো আউটপুট আপনাকে দিতে চাই, আমাকে এই ফ্যাসিলিটিটা দিতে হবে। ফ্যাসিলিটিটা কি? আমার ফার্স্ট টার্গেট, আমার কেপিআই এর টার্গেট হচ্ছে এটা, যে আমি প্রজেক্টের ভিজিবিলিটি নিয়ে আসবো। সেই ভিজিবিলিটিটা আমার প্রাইমারি P6 এ তো হচ্ছে প্রজেক্ট হেলথ নিয়ে আসতেছে। সেখানে আপনি বড় জোর একটু অ্যাডভান্স কাজ করলে সেখান থেকে আপনি ডিপার্টমেন্টাল কেপিআই বের করতে পারবেন। কিন্তু আপনি কিন্তু অর্গানাইজেশনাল প্রসেসটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন প্রজেক্ট ভিজিবিলিটি যখন আপনি বের করবেন, তখন যদি দেখেন যে আসলে আপনার গোড়ায় সমস্যা, সেই মোমেন্টে যখন আপনি প্রজেক্টের ভিজিবিলিটি বলতে আমি কি বোঝাচ্ছি, বোঝাচ্ছি একটা ব্লাইন্ড শিডিউল। ব্লাইন্ড শিডিউল মানে যেখানে কোনো রিসোর্স অপটিমাইজেশন করা নাই, কোনো কিছু করা নাই, কিন্তু শুধুমাত্র টাইম স্কেজুল দিয়ে আপনি দেখতেছেন, ভিজিবিলিটি নিয়ে আসে। সেখান থেকে আপনি একটা আহ কি বলে মেজারমেন্ট টুল থেকে আপনি কত পার্সেন্ট কাজ হয়েছে সেই জিনিসটা বের করলেন, নিয়ে আপনি কমিউনিকেট করলেন যে স্যার, আমাদের এতটুকু প্রজেক্টের কাজ হয়েছে, এটা আপনার এক্সপার্ট জাজমেন্টে ম্যাচ করে কিনা।
এটা এই যে যখন আপনি 3টা স্টেজে আপনার ডেলিভারিটা আপনার ম্যানেজমেন্টকে দিচ্ছেন, প্রজেক্টের ভিজিবিলিটি, সেখানে কিন্তু শুধুমাত্র আপনি আউটপুট দিচ্ছেন ব্যাপারটা এরকম না, সেখানে ম্যানেজমেন্টকেও আপনি অনেকটা ইনফ্লুয়েন্স করতেছেন যে আপনার থেকে কিভাবে সে এক্সপেক্ট করবে। যদি আপনার প্রজেক্টের সিনারিও এমন হয় যে আপনার মাল্টিপল টাইম প্ল্যান চেঞ্জ হচ্ছে, সেটা প্রাইমারি হ্যান্ডেল করতে পারবে হচ্ছে আপনার ওই রিফ্লেকশন দিবেন। প্রাইমারি একটা একটা শিডিউলকে আপনি হচ্ছে রিফ্লেকশন শিডিউল হিসেবে নিয়ে আসবেন, সেখানে চেঞ্জ করবেন, চেঞ্জ করে ম্যানেজমেন্টকে দেখাবেন, সেটা যদি এগ্রি হয় সেটা হচ্ছে আপনার মাস্টার শিডিউলে অ্যাড করা যায়, এবং এখানে বেসলাইন আপনি আনলিমিটেড বেসলাইন দিতে পারবেন, কিন্তু 5টা স্টেজে আপনি দিতে পারবেন। ইনিশিয়াল সাইন অফ, তারপর মানে এই ক্যাটাগরি যে আপনার প্রজেক্টের ইনিশিয়াল স্টেজ, যখন আপনার ইনফরমেশনটা খুব বেশি ভালো নাই, তখন আপনি লেভেল 2 তে শিডিউল করবেন। লেভেল 2 তে যেখানে আসলে ইনফরমেশনটা খুব বেশি ভালো নাই, আপনার কাছে কনস্ট্রাকশন ড্রয়িং আসেনি, হ্যাঁ, এই মোমেন্টে কিন্তু আপনার হচ্ছে কন্ট্রাক্ট ড্রয়িং আছে, তখন হচ্ছে লেভেল 2 তে আপনি করলেন, প্রজেক্টের ভিজিবিলিটি আসলো। যখন আপনার লেভেল 4 করার মতো রিসোর্স আপনার কাছে হাতে থাকবে, আপনার হাতে কনস্ট্রাকশন ড্রয়িং থাকবে, বিওকিউ থাকবে, সেখানে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট ফর্মুলেট হবে, তারা পারফর্ম করতে থাকবে, তাদের সাথে কথা বলে কিভাবে তাদের কাজ করবে সেটা, পাশাপাশি প্রোডাক্টিভিটি অ্যানালাইসিস যদি আপনাদের অফিসে করা হয় বা প্রজেক্টে করা হয়, সেখান থেকে আপনার ম্যান পাওয়ার ম্যাপিংও বের করতে হবে, সেটা হচ্ছে লেটার ফেজে। আমার কথা হচ্ছে যে আপনি যদি চিন্তা করেন আপনার একটা প্রজেক্ট খুব ভালোভাবে চলবে, তারপরে সেই প্রজেক্টে 5টা বেসলাইন, কারণ 5টা স্টেজে আপনার কাছে প্রজেক্টের ইনফরমেশন আসবে, যে ইনফরমেশনের উপর বেস করে আপনার প্রজেক্টের শিডিউল চেঞ্জ হবে, একদম কন্ট্রাকচুয়ালের সময় একবার চেঞ্জ হবে, তারপর প্ল্যানিং ফেজে একটা করলেন ইনিশিয়াল সাইন অফ, তারপর হচ্ছে যখন কনস্ট্রাকশন শুরু করছেন তখন একটা, মিড পয়েন্টে কি হচ্ছে আপনার অপটিমাইজ করতে হবে, এবং ফাইনালি হচ্ছে প্রজেক্ট ক্লোজারের জন্য আপনার একটা করতে হবে। তো আমি প্রেফার করব আপনার হচ্ছে 5টা ক্যাটাগরির বেসলাইন আপনি আপনার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবেন, যেখানে আপনার যখন একটা বেসলাইন আপনার সাইন অফ হবে, তার আগে হয়তো আপনার একটা বা দুইটা, ম্যাক্সিমাম হচ্ছে 3টা রিফ্লেকশন থেকে আপনি হচ্ছে এই জিনিসটা ম্যানেজ করতে পারেন। আপনার একজন স্যারের এই রিপোর্ট, আরেকজন স্যারের এই রিপোর্ট, এইভাবে করে 10 জন 12 জন স্টেক হোল্ডারের ইনফরমেশন নিয়ে আপনি কখনো এটা ম্যানেজ করতে পারবেন। ম্যানেজ করতে গেলে আপনার সেই জিনিসটা ওই স্টেজের ওই যতটুকু টেকনিক্যাল এক্সপোজার আপনার কাছে আছে সেটুকুর উপর বেস করে আপনি হচ্ছে করতে পারবেন। তো আপনি বেসলাইন আনলিমিটেড করেন, সেটা নিয়ে সমস্যা নেই, প্রাইমেভেরা আপনাকে হোল্ড করবেন। আর ওরাকল ক্লাউড যেটা আছে, সেখানে হচ্ছে আপনারা শেয়ার করে কাজ করতে পারবেন। এখানে আপনার প্রাইমেভেরা P6 যেটা এখন, যদি আপনি মাল্টিপল ইউজার দিয়ে জয়েন করতে চান, এটা আমার মনে হয় পসিবল হবে না। এটা আমার মনে হয়, কেন মনে হয়, কারণ আমি যখন ওরাকল প্রাইমেভেরা ক্লাউড, যেটা হচ্ছে আমাদের শেয়ার্ড ভার্সনে খুবই এক্সপেন্সিভ একটা সফটওয়্যার, যেখানে আমি এখানে কাজ করছি, তখন দেখা গেছে যে আসলে যেই নলেজটুকু আমাদের প্রয়োজন হয় একটা শিডিউল মেনটেন করার জন্য, সেই নলেজটুকু সবার একসাথে থাকে না। তো যে মোমেন্টে আপনার কোনো বস, আপনার ইমিডিয়েট বসও যদি চায় যে আপনি আমাকে আপনার অ্যাক্সেসটা দেন, আপনি হচ্ছে প্রজেক্টটাকে এক্সপোর্ট করে ওনাকে দিয়ে দিবেন, আপনি স্টাডি করেন, আপনার ফাইন্ডিংসটা বের করেন, আমি আমারটাতে আপডেট করবো। আপনি আপডেট করতেছেন কিভাবে, উনি একটা আপডেট দিল, উনি একটা আইডিয়া দিল যে আপনি এই আইডিয়া অনুযায়ী চেঞ্জ করেন, আপনি সেই প্রজেক্টটাকে হচ্ছে একটা রিফ্লেকশন শিডিউল হিসেবে বের করবেন। রিফ্লেকশন শিডিউল হোয়াট ইফ অ্যানালাইসিস যেটা বলে, সেই হোয়াট ইফে আপনি হচ্ছে সেটার ইমপ্লিমেন্ট করে তাকে দেখাবেন যেটা ঠিক আছে কিনা। উনি যদি বলে যে হ্যাঁ আপনি এটা করেন, আমি সাইন করবো, আপনি তখন বেসলাইনটা চেঞ্জ করবেন, রিফ্লেকশনটাকে আপনি ট্রান্সফার করে নেবেন হচ্ছে অরিজিনাল শিডিউলে। আর যদি আপনার মনে হয় যে আপনি শেয়ার্ড ভার্সনে কাজ করবেন, আপনি একটা শর্টকাট করতে পারেন, আপনি একটা গুগল ড্রাইভে আপনার প্রাইমারি ডাটাবেসটা রাখবেন, যে ড্রাইভটা আপনার 4জনের সাথে শেয়ার করবেন, এবং তার যেই কি বলে, তার যে শিডিউলটা আছে, তার যে ইউজার লগ ইন আছে, সেটা আপনার এই গুগল ড্রাইভ থেকেই আপনি করে নেবেন। এটা হচ্ছে আপনার বাইপাস করে, কিন্তু এখানে আমার মনে হয় আপনার চাকরি থাকবে না, মানে স্ট্রিক্ট, মানে একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, কারণ প্রাইমারিতে আনডু করার কোনো অপশন নেই। একটা জিনিস চলে গেল মানে আপনার ওই ইনফরমেশন আপনি পাচ্ছেন না যদি আপনি ব্যাকআপ না রাখেন। আমরা যখন একটা পার্সোনাল পিসিতে কাজ করি, আমাদের ডাটা সিকিউরিটিটা অনেক বেশি আমাদের মাথায় রাখতে হয়। তো আপনার কোশ্চেন ছিল যেটা, যে মাল্টিপল টাইম যখন আমাদের প্রজেক্টে বেসলাইন ক্রিয়েট করতে হয় বা প্রজেক্টের প্ল্যান চেঞ্জ হয়, সেটাকে আমরা কন্ট্রোল করবো কিভাবে, সেটা হচ্ছে আপনার বিভিন্ন প্রজেক্টের টোটাল আপনি ধরে নেবেন আপনার 5টা ফেজে আপনি বেসলাইন চেঞ্জ করবেন, কারণ কি 5টা স্টেজ হচ্ছে আপনার ইনফরমেশনের মানে প্যাকেজ অফ ইনফরমেশনটা বিভিন্ন টাইপের হবে। প্রজেক্ট ইনিশিয়েশনের সময় একরকম, প্ল্যানিং এর সময় একরকম, প্রজেক্ট শুরুর সময় একরকম, মিড পয়েন্টে আর হচ্ছে ক্লোজারের সময়। তো এই 5টা স্টেজে করবেন, এবং সেখানে যখন আপনি কাজ করবেন আপনার এরর থাকতে পারে, বা আপনার কাজ করতে গেলে একটু মানে দেখায় নিতে হতে পারে, প্ল্যান চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে আপনি প্রজেক্টটাকে কপি করে রিফ্লেকশন প্রজেক্ট হিসেবে প্রাইমারিতে দেখাবেন, সেখানে হচ্ছে আপনি আপডেট করবেন। স্যাটিসফ্যাকশন যদি আসে যে না আমরা এই প্রজেক্টে যাব, তখন এটাকে আপনি প্রমোট করে দিবেন ইয়াতে, প্রাইমারি অরিজিনাল যে ফোল্ডার আছে সেটা, ফাইল যেটা আছে সেটাতে। আর যখন আপনি শেয়ারিং এর ব্যাপার আছে, আপনি হচ্ছে এক্সপোর্ট করে দিবেন আপনাকে আপনার ডেটাবেজে, যাতে কেউ হাত দিতে না পারে, এটা আপনার সিকিউরিটির ব্যাপার।
আর যদি মনে হয় যে যিনি আপনার সাথে শেয়ার করেই কাজ করবে, ডেফিনেটলি উনি হচ্ছে ওই মানে ফাইলটা ইম্পোর্ট করেও কাজ করতে পারবে। এটাতে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আর দেখা গেল যে উনি কিছু চেঞ্জ করলো, সেটা হচ্ছে আপনি শিডিউল কম্পারিজন দিয়ে আপনার হচ্ছে দেখতে হবে যে উনি আসলে কি কি চেঞ্জ করেছে। সো আপনার ডাটা সিকিউরিটিটা আপনার হাতে রেখে আপনি আপনার কলিগ বা আপনার রিপোর্টিং লাইনে যারা আছেন তারা বা আপনার কনসালটেন্ট, ওনাদের সাথে ডাটা এক্সপোর্ট করে কাজ করাটা বেটার। আমি অ্যাটলিস্ট এইভাবে করি আর কি। আর ওরাকল প্রাইমারি ক্লাউড যেটা, সেটা অনেকটা এন্টারপ্রাইজ। তো ওইটাতে যেভাবে আমরা কাজ করি, আমার কাছে মনে হয় যে আমাদের যে নলেজ গ্যাপটা থেকে যায় বা একসাথে একই রকম ভাবে কাজ করার যে ইয়াটা থাকে, মানে ব্যালেন্স করে চলার যেটা আছে, সেটা আমার মনে হয় আমরা এখন ওই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারি। আমার মনে হয় এটাই আনসার। থ্যাংক ইউ ভাইয়া। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমাদের সেমিনারের। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমরা শেষের দিকে যেতে চাচ্ছি। মুকিত, আমি কিছু কথা বলতে অ্যাড করতে চাচ্ছিলাম। জি। আমি সঞ্জয় বলছিলাম, প্ল্যানিং ইঞ্জিনিয়ার, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন। কে আসলে থ্যাংক ইউ যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং অনেকগুলো মাল্টি ডাইভার্সন একটা ছাতার নিচে চলে আসছে। আর এই কোর্সের অন্যতম অ্যাডভাইজার শহীদ রেজা স্যার, যিনি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের বাংলাদেশে যদি হাতে গোনা কয়েকজন মানুষ থাকে এক্সপার্ট, তার মধ্যে একজন। তো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আর মারুফ ভাই সম্পর্কে কি বলবো, উনিও আসলে প্রজেক্ট প্ল্যানিং বা কন্ট্রোলে অনেকদিন যাবত আছেন, এবং আমি ব্যক্তিগত ভাবে ভাইয়ার কাছে পার্সোনাল ব্যাচে কোর্স করছিলাম। দেন আসলে প্ল্যানিং সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। এবং প্ল্যানিং কোর্সটা এমন না যে শুধুমাত্র কোর্স করলাম 8টা বা 6টা কোর্স করলাম এরপরেই শেষ। আসলে ওইটা হচ্ছে আমাদের শুরু হয় যার কাছে কোর্সটা করে 8টা ক্লাস শেষ হওয়ার পর আসলে ওই টিচারের সাথে বা ইনস্ট্রাক্টরের সাথে আমাদের জার্নিটা শুরু হয়। কারণ আমরা চাকরি লাইফে এত বেশি প্রবলেম ফেস করি, দেখা গেলো প্ল্যানিং এর কোনো একটা করতে পারতেছি না, বা রিসোর্স অ্যাসাইন করতে পারতেছি না, বা কোনো একটা বেসলাইন সেট করতে পারতেছি না। তো তখন আসলে আমরা আমাদের ইনস্ট্রাক্টর, আমরা যে বা যার কাছে কোর্স করি তাদের আসলে নক দেই যে ভাই এটা পারতেছি না। বা তো আমাদের ক্যারিয়ার লাইফেও আসলে কোর্স ইনস্ট্রাক্টরটা লেগে থাকে। আসলে অন্যান্য কোর্স হয়তো এরকম হয় কিনা আমি জানি না, বা আমার জানা নাই যে কোর্স করলাম, কোর্সের পরে হচ্ছে গিয়া আর ওই কোর্সের ইনস্ট্রাক্টরের সাথে হয়তো আর যোগাযোগ হইলো না আর কি। কিন্তু আমাদের প্ল্যানিং এর ক্ষেত্রে হয় কি, কোর্সের পরে আমাদের বিভিন্ন জায়গায় ফেস করি প্রবলেম, এবং তখন হচ্ছে আমরা ইনস্ট্রাক্টরকে নক করি বা একটু বিরক্ত করি, এবং তারাও হেল্প করে। সো আশা করি এই কোর্সটা যারা এনরোল হবে, মারুফ ভাই বা যারা থাকবে ম্যানেজমেন্ট লেভেলে, তারা আফটার কোর্সের সার্ভিসটা পাবে। আহ, আর এখানে আসলে কোর্সের অনেকগুলা ফ্যাক্টর, আমরা মাত্র জুনিয়র লেভেলে আসলে প্ল্যানিং এ কাজ করতেছি। এই কোর্সের মাধ্যমে যে প্ল্যানিং এর যে যারা একদম জুনিয়র ফ্রেশার আছে, প্ল্যানিং এর যে টার্ম গুলা জানতে পারবে, এটা আসলে অনেক কিছু। আসলে টার্ম গুলার সাথে পরিচয় হয়ে তারপরে যারা প্ল্যানিং ম্যানেজমেন্ট লেভেলে কাজ করতে চায়, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, কন্ট্রোল, এছাড়া আদার যে ডিপার্টমেন্ট গুলাতে কাজ করতে চায়, তাদের জন্য আসলে এই কোর্সটা খুব ভালো একটা আউটলাইন আছে। আচ্ছা, সবার জন্য শুভকামনা। আমি যেহেতু কোর্সটা করে ফেলছি, হয়তো আর এখানে এনরোল করতেছি না, বাট সবার জন্য শুভকামনা থাকলো আসলে। এটাই বলার ছিল। মুকিত, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া। আহ, আসিফ আহমেদ ভাইয়া কি আর আহ, কিছু অ্যাড করতে চাচ্ছিলেন? জি ভাই, আমি আসলে আহ, আমার কাছে মনে হচ্ছে একটা কথা আসলে, যেহেতু সবাই এখানে আমার কাছে, আমি দেখছি যে অনেকে অনেক রকম কোশ্চেন করতেছে। সো এটা আসলে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলা। সেটা হচ্ছে আমি বর্তমানে কাজ করছি ইউএসএ তে, এবং ইউএসএ তে একটা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিতে কাজ করছি প্রজেক্ট লিড ইঞ্জিনিয়ার হিসেবে। তো আমি বাংলাদেশে যখন ছিলাম তখন প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করছি। এখন পার্টিকুলারলি আসলে পুরোটাই হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে কাজ করতেছি, কারণ আমার কোর বেস হচ্ছে ইলেকট্রিক্যাল। তো আমি কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করার পরে যে প্ল্যানিং এর যে কাজগুলো আমি শিখছি বা এই যে টুলস গুলো সম্পর্কে জানছি, আলটিমেটলি যে যে ডিপার্টমেন্টেই থাকুক এই জিনিসগুলো আসলে কাজে লাগে। এবং এইটা আসলে লং টার্ম চিন্তা করলে বা প্রজেক্ট ম্যানেজমেন্ট যদি খুব হাই লেভেলে চিন্তা করা যায়, সেক্ষেত্রে হয়তোবা দেশ বা কনটেক্সট অনুযায়ী চেঞ্জ হয়, কিন্তু এই জিনিসগুলো আসলে খুব কাজে লাগে। কারণ আপনি একটা ভাই কোশ্চেন করছিলেন যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে উনি করবে কিনা। আসলে ব্যাপারটা হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যে হিসেবে হোক, পরবর্তীতে দেখা যায় কি উনি নিজের নিজের ডিপার্টমেন্টকে হোল্ড করতে পারে। এই জিনিসটা আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখা। আর রেজা ভাইকে আমি সবসময় ফেসবুক বা লিঙ্কডইন বা সব জায়গায় দেখি। থ্যাংক ইউ আপনাকে, যে আপনি এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছেন, এই জন্য আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ ভাইয়া। জি ভাই, আমার মনে হয় যে আর কারো কোনো কোয়েশ্চেন নাই। তাহলে আমরা শেষের দিকে যেতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সেমিনারে জয়েন করার জন্য। আমরা অপেক্ষায় থাকবো যে আপনারা আমাদের এই কোর্সটাতে এনরোল করবেন এবং নিজেদেরকে স্কিলড হিসেবে তৈরি করবেন, আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন নিজেদের। আর আমাদের এইমের যে ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ
এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে আপনারা জয়েন করতে পারেন, তাহলে আমাদের সাথে কানেক্ট থাকা যাবে ইনশাআল্লাহ। আর আমরা আছি, আমাদের পক্ষ থেকে যত ধরনের সাপোর্ট দরকার ইনশাআল্লাহ আপনারা পাবেন। এইমের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমরা সেমিনারটাকে ক্লোজ করতে চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মারুফুল আলম ভাইয়াকে এত সুন্দর একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সেই সাথে শহীদ রেজা স্যারকে তো অসংখ্য ধন্যবাদ জানাতেই হয়, এবং ফাইনালি সবচেয়ে বড় একটা ধন্যবাদ দিতে হয় এইমকে, যে এইম আমাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের সেমিনার, কম্প্রিহেন্সিভ ট্রেনিং অন প্রাইমাভেরা P6। রেজা স্যার যেরকম বলতেছিলেন যে ডিসকাউন্টের ব্যাপারে, আমাদের এইমের পক্ষ থেকেও আমাকে জানানো হয়েছে যে এখানে সেমিনারে যারা জয়েন করেছেন এবং যারা স্টুডেন্টস আছেন সবার জন্য স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা এইম থেকে করা হবে। সবাইকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ মুকিত।